হ্যালো আমার ভালোবাসার প্রিয় পাঠক পাঠিকারা, তোমাদের জন্য আবারও একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। জান্নাতের বাবার কথা শুনে রবিনকে পুলিশ টানতে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দরজা থেকে কে একজন বলল, যেটা শুনে সবাই দরজা দিকে তাকায়। এই অফিসার দাঁড়িয়ে পড়ো, এই গল্পের কাহিনী এখনো শেষ হয়নি, সিনেমা এখনো অনেক বাকি আছে। সবার পিছনে তাকিয়ে তো অবাক, কেননা পুলিশের ডিআইজি নিজে এসেছে আর সাথে একটা লোকও আছে। সব পুলিশ স্যালুট দিয়ে বলল, স্যার আপনি এখানে আর কি বলছেন এসব? আপনারা কাকে গ্রেপ্তার করেছে জানেন? ঝিঝরা করলে হাজার হাজার পুলিশ কেন, এমপি মন্ত্রীও পর্যন্ত এখানে হাজির হবে। সবাই তো অবাক ডিআইজির কথা শুনে। রবিন নিচের দিকে তাকিয়ে আছে, কিছুই বলছে না। আপনারা ভাবতেছেন এরা কেমনে আসলো? আসলে সেদিন রবিন সব ব্যবস্থা করেই রেখেছিল। আর গল্প পড়তে থাকে, বাকিটুকু জানতে পারবেন। স্যার, এসব আপনি কি বলছেন? সামান্য একটা সন্ন্যাসের জন্য এখানে মন্ত্রী আসবে কি করে? জান্নাতের বাবার কথা শুনে ডিআইজি কিছু বলতে যাবে তার আগেই দরজার কাছ থেকে ভিতরে আস্তে আস্তে আর কে কোম্পানির ম্যানেজার মানিক বলে, সবটা আমি বলছি, তার আগে আপনার যে আজকে ডিলটা সাইন করার কথা সেইটা করেন, না হলে পরে আর সুযোগ পাবেন না। একটু পরেই ওই বাড়িতে দেশের নামকরা সব বিজনেসম্যানরা একসাথে এসে হাজির। এটা দেখে সবাই আরো অবাক। আর অবাক হবেই না কেন, সামান্য একটা ছেলে মানে ড্রাইভারের জন্য এত বড় বড় লোক এসেছে। এটা কি চারটেখানি কথা? ম্যানেজার সাহেব, কি করে ডিল সাইন হবে বলেন? এই এমডি স্যার তো এখানে আসেননি, তার জন্য তো আমরা সবাই অপেক্ষা করতেছি। সে আসবে কি করে এখানে বলেন? যাকে এত সময় ধরে আপমান সাথে মায়ের দিলেন সে অবাগা লোকটাই আর কে গ্রুপের এমডি রবিন খান। মানিকের মুখের কথা শুনে তো সবাই অবাক। আর অবাক হবেই না কেন, তাই না? সামান্য একটা ড্রাইভার হয়ে এত বড় লোক। তাই তো জান্নাত অবাক হয়ে বলে, আপনি এসব কি বলছেন? হ্যাঁ, পাগল টাগল হয়ে গেছেন নাকি? এর মতো মূর্খ গরিব খ্যাত হবে আর কে গ্রুপের এমটি? কথাটা শুনেই হাসি পায়, বিশ্বাস করা তো দূরেই থাকলো। তখন পেছনে থেকে নতুন কারো কথা শুনে সবাই আবারও পেছনে তাকায়। তাদের কথাটা ছিল, হেসে নাও বেশি করে, পরে কান্না করার কারণে হাসার সময়টাও পাবে না। সবাইকে পেছনে তাকাতে দেখে এই রবিনও তাকায় আর বলে, আরে এরা এখানে কি করে আসলো? এটা তো আমি কিছুই জানিনি, কারণ এরা শুনলে আমার থেকে এরাই বেশি কষ্ট পাবে। আপু, তোমরা এখানে কি করে আসলে? তোমাদের তো আমি কিছু জানিনি। রবিন খুব কষ্ট করে উপরে কথাটা বলে, কারণ প্রচুর মায়ের কারণে কথা বলতেও কষ্ট হচ্ছে রবিনের। রবিনের এমন করে কথা বলা দেখে ওর আপু বলে, ভাই, তোর এই অবস্থা আমাদের আগে কেন জানাসনি? তোর যারা এমন অবস্থা করেছে তাদের কাউকেই আমি ছাড়ব না। রবিনের আপু রবিনের সামনে বসে কেঁদে কেঁদে উপরে কথাটা বলে। আর রবিন ওর আপুকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আপু, আসলে হয়েছে কি, আমি দেখতে চাইছিলাম যে আমাকে টাকা, শিক্ষিত, মডার্ন দেখে না আমার যে সুন্দর একটা মন আছে সেটা দেখে কেউ আমাকে ভালোবেসে আপন করে নেবে। কিন্তু আপু, আমি ভুল। টাকার এই পৃথিবীতে সবাই টাকার সৌন্দর্যের পাগল। কালামানিকের সত্যিকারের ভালোবাসার কদর কেউ করে না। শালাবাবু, তোমাকে আগেই বলেছিলাম এমনটা করিও না। তোমার আসল পরিচয় দাও, তাহলে এরকম জান্নাত হাজারটা তোমার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ে থাকবে। দুলা ভাই, আমি হয়তো হাজারো জান্নাতকে পেতাম, কিন্তু আল্লাহ যে আমার জন্য নিজে পছন্দ করে এই জান্নাতকেই রেখেছিল। রবিনের বলা কথাগুলো শুধু নীরবে দাঁড়িয়ে শুনছে জান্নাত। কিছু বলার সাহস হচ্ছে না। এদিকে রবিনের আপু দুলা ভাইকে দেখে রবিনের বাবা বলে, নূরমহল, তোরা এখানে? আর তোদের এত দামি গাড়ি, এত দামি পোশাক কি করে হলো? এই রবিনের বাবা অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করলো নূরমহলকে, ও আপনাদের তো বলাই হয়নি এই রবিনের আপুর নাম নূরমহল আর দুলাভাইয়ের নাম শরীফ। আসলে বাবা, আমরা তো চট্টগ্রাম থাকতাম, সেটা আপনারা সবাই জানতেন, কিন্তু সেখানে যে আমরা রবিনের অফিস দেখাশোনা করতাম সেটা জানতেন না। আর বলতে গেলে রবিনের সব কিছু আমি দেখাশোনা করি, আপনারা জানতে পারেন নাই। আর কিভাবে জানবেন? আমরা তো গ্রামে গেলেও গরিব হয়ে গেছি, কারণ রবিন দেখতে চাইতো টাকা পয়সা না থাকা মানুষের কেমন সম্মান। হ্যাঁ বাবা, তোমাদের জামাই ঠিকই বলেছে। আর আমরা রবিনের বিয়েতে আসতে পারিনি,
কারণ আমরা তখন আমেরিকায় ছিলাম আর বিয়েটাও হঠাৎ করেই হয়েছে। জানো বাবা, রবিন আমাদের সাথে সব কথা শেয়ার করত, কিন্তু আমার আদরের ভাই যে এতটা কষ্টে আছে সেটা আমাকে কখনো জানায়নি বা কখনো বুঝতেও দেয়নি। কালকে ম্যানেজারের থেকে যদি না জানতে পারতাম তাহলে হয়তো এইসব অজানাই রয়ে যেত। রবিন, তুই এতটা পাষাণ মনের মানুষ কিভাবে হলি? এত কষ্ট, এত অবহেলা, এত অত্যাচার তুই তোর এই ছোট্ট বুকটার কোথায় রেখেছিস? আপু তুমি থামো, আমি কখনো চাইনি আমার কষ্টের আগুনে তোমরা কেউ জলে পুড়ে মরো। সবাই তো অবাকের চরম পর্যায়ে আছে, শুধু ভাবছে এই ছেলে এত বড় লোক অথচ কেউ জানেই না কতটা কষ্ট সহ্য করলো, তবু বলেনি। সবার ভাবনা ছেদ ঘটিয়ে পেছন থেকে কে একজন বলে উঠল, আর সেই লোকটাকে দেখে তো জান্নাতের পুরো পরিবার অবাক। আর অবাক হবেই না কেন, জান্নাতের দাদু তো সেখানেই ছিল, তাহলে এখন এসব কেন বলছে? এত সময় ধরে চুপ করে ওই দূরে দাঁড়িয়ে থেকে সবার করণীয় দেখলাম, যেইটা ছিল আমার নাত জামাইকে কষ্ট দেওয়া, কম কষ্ট তাকে তোমরা দাও নাই। পুই পুই করে হিসাব রাখছি আমি। রবিনকে অনেক বলেছি তার সাথে সবাইকে কেমন ব্যবহার করে, কিন্তু রবিন তো পাথরের তৈরি মানুষ, নিজের কষ্টের কথা কখনো বলেনি। তাই আমি তোমাদের মাঝে থেকে এতদিন রবিনের সাথে নাটক করে দেখেছি কে কেমন অভিনয় জানো। তোমাদের এত ভালো অভিনয় দেখে এখন আর চুপ করে থাকতে পারলাম না, কারণ আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না। সবাই যেই কথাগুলো বলল এত সময় রবিনের নামে সব সত্য, যা পুরাই আমি জানি, এবং রবিনও সবকিছু আমাকে জানিয়েই করতো। দাদু এসব বলে কোনো লাভ নাই, যা হবার তো হয়েইছেই। এখন তুমি কথা বলে শুধু শুধু আর কষ্ট বাড়াইও না। তুই চুপ থাক আর আমাকে বলতে দে। তোর মুখ দিয়ে তাকিয়ে আমি কিছুই বলিনি, কিন্তু এভাবে তো আর চুপ করে বসে থাকতে পারি না। আর জাকি, তুই যে কি বলেছিলি রবিন সন্ত্রাসী? হ্যাঁ, রবিন আসলে সন্ত্রাসী, চোর, ডাকাত, সব। কারণ ও সেদিন তোর এই বিশাল সম্পত্তি নিলামে ওটার হাত থেকে বাঁচিয়েছিল। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কিসব আবুল তাবুল বলছো? ও আমার সম্পত্তির নিলামের হাত থেকে কিভাবে বাঁচাইতেছে? না রে বাবা, পাগল আমি হয়নি। পাগল তো তোরা সবাই হয়েছিস। একটা নির্দোষ ছেলেকে সন্ত্রাসী বলছিস? রবিন আসলে বড়লোক, যে কথাটা চিরন্তন সত্য। আর তোরা সবাই তাকে নিরক্ষর বলতে সেই শিক্ষিত। হ্যাঁ, এটা ঠিক যে এই কথা রবিনের বাবা মাও জানতো না, কারণ তারা সবসময় দেখেছে রবিন কাজ করে, পড়ালেখার প্রতি তেমন গুরুত্ব নেই। তারা আর জানার চেষ্টাও করেনি। জাকির, তোর মনে আছে একদিন তোর সবকিছু ব্যাংকে বন্ধক রেখে লোন নিয়েছিলি, পরে সময় মতো টাকা পরিশোধ করতে না পারায় তোর সব সম্পত্তি নিলামে তুলতে চেয়েছিল? হ্যাঁ, সেটা তো সত্য। আর আমি তো সেদিন তোমার সাহায্যে অন্য কারো থেকে টাকা নিয়ে ব্যাংকে দিয়েছিলাম। সেই টাকা সেদিন রবিন দিয়েছিল। আর জান্নাতের কাবিননামা খুলে দেখ, সেই সব টাকার দেনমোহর হিসেবে উল্লেখ আছে, যেটা আমি নিজেই করেছি। কি বলছো তুমি এসব দাদু? ও যদি এত সব করেই থাকতো তাহলে কখনো জানতে পারলাম না কেন? আর ও তো কোনোদিন আমাদের থেকে টাকা না নিয়ে বাইরে পর্যন্ত যেতে পারতো না। জামাই কোটিপতি হলে যে শ্বশুর টাকা নিতে পারবে না সেটা তো নয়। প্রতিটা মেয়ের জামাইয়ের শ্বশুরের টাকার প্রতি হক আছে, বুঝেছিস জাদু ভাই? আব্বা, আপনাদের হয়তো নিশ্চয়ই মনে আছে যে রবিন কয়েক মাস পর পর গ্রাম থেকে শহরে চলে আসতো আর বাড়িতে বলে আসতো সে তার মালিকের সাথে কোথাও যাচ্ছে। আসলে এটা ঠিক না, কেননা রবিন যেত পরীক্ষা দিতে, আর ও একটা ব্যবসা করত যার পুরো সাপোর্ট দাদু দিত। কপাল ভালো তাই রবিন অল্প বয়সী দেশে টপ ধনীদের কাতারে নিজের নাম লেখায়, যাকে তোমরা সবাই আজও গ্রামের খ্যাত বলে অপমান করো। জান্নাত, তোর হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে রবিনের সবকিছু আমাকে বলার পর আমি এত খারাপ ব্যবহার করলাম ওর সাথে, তাহলে এখন এইসব কেন বলছি? হ্যাঁ দাদু বলো, আমি তো এই কথা জানার জন্য ব্যাকুল হয়ে আছি যে তোমার এমন পরিবর্তন কেমনে হলো। শোন, তাহলে তুই যেদিন আমাকে ফোন করে সবকিছু খুলে বললি, সেই দিন রবিন আমাকে এই সব অ্যাক্টিং করতে বলে। আর আমি কি নাচ জামাইয়ের কথা ফেলতে পারি বল? হাজার হলেও একটা মাত্র নাচ জামাই বলে কথা। সেসব না হয় বুঝলাম, কিন্তু আমি তো চেয়েছিলাম যে আমার মেয়েকে
গ্রামের একটা গরিব অশিক্ষিত ছেলের সাথে বিয়ে দিতে। তাহলে তুমি রবিনের সম্পর্কে সবকিছু জেনেও জান্নাতের সাথে বিয়ে কেন দিলে? কারণ আমি আগে থেকে চাইতাম রবিনকে আমার দাদু ভাই জামাই করতে, তাই সুযোগ পেয়ে আর হাত ছাড়া করিনি। আর জান্নাত একটা ভাগ্যবতী নারী, যার জন্য রবিনের মতো এত সুন্দর মনের একটা স্বামী পেয়েছে। কিন্তু আফসোস, ও নিজের কপালে নিজেই লাথি মেরেছে। বাবা রবিন, তুই আমাদের ক্ষমা করে দে। না বুঝে ওদের কথা শুনে তোকে কতটা আঘাত করেছি। তুই ক্ষমা না করলে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না বাবা। তোমাদের উপরে আমার কোনো রাগ নেই। তোমরা আমার জন্মদানকারী মাতা পিতা, সন্তানের কাছে মাতা পিতার কোনো ভুল হতেই পারে না। আর তোমরা যা করেছো সেটা তো বাবা মা তার সন্তানকে শাসন করতে করেই। রবিন ওর বাবা মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল করে কথাটা। তারপরে একে একে সবাই আকত মিনতি করে রবিনের কাছে ক্ষমা চেয়ে নেয়। কি করবে বলেন? আল্লাহ নিজেই বলেছেন, তোমরা একে অপরকে ক্ষমা করো, আমি তোমাদেরও ক্ষমা করব। কেননা ক্ষমা একটা মহৎ কাজ। আর জানিনি তো বেচারা রবিন একটা দয়াবান ব্যক্তি, সে কি আর রাগ করে থাকতে পারে? তবে হ্যাঁ, আপনারা হয়তো ভাবতেছেন সবাইকে এত সহজে ক্ষমা করে দিল এত কিছু করার পরও, তাহলে ভুল। কারণ সবাইকে ক্ষমা করলেও রবিন জান্নাতকে কখনোই ক্ষমা করবে না। এবার আপনারা হয়তো একটু ভাবতেছেন যে সবাই ক্ষমা চেয়েছে যার জন্য রবিন তাদের ক্ষমা করেছে, তাহলে কি জান্নাত ক্ষমা চাইছে? সেটা কিন্তু না, কেননা জান্নাতও ক্ষমা চেয়েছে। চলেন একটু শুনে আছি তার মুখ থেকে। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, যার ক্ষমা অযোগ্য। আমি এখন আমার ভুল বুঝতে পারছি। ক্ষমা করব? তাও আবার আপনাকে? কি মনে করেছেন মিস জান্নাত চৌধুরী? আমি কি কোনো খেলার পুতুল যে যেমনি ইচ্ছা তেমনি নাচাবেন? এটা হবে না। ক্ষমা আমি আপনাকে কখনোই করব না। আর হ্যাঁ মিস জান্নাত, আপনি কি বলেছিলেন একটা এতিম বাচ্চাকে সাহায্য করেছি তার জন্য আমি সন্ত্রাসী? এক অসহায় মেয়ের বাবা মাকে সাহায্য করেছি আপনাদের মতো ধনী বান্ধবী থাকতেও, তার জন্য আমার সব টাকা খারাপ কাজের টাকা। হ্যাঁ, এর জন্য যদি আমাকে খারাপ মনে হয় তো আমি খারাপ। আর মিস জান্নাত চৌধুরী, আপনি বিয়ের রাতেই আমার থেকে একটা জিনিস চেয়েছিলেন, মনে আছে? কি সেই জিনিস? আপনার মনে নেই আর না থাকাই ভালো, কিন্তু আমার খুব ভালো করেই মনে আছে। কেননা আমি মানুষটা খ্যাত হতে পারি, কিন্তু আমার মেধারা শক্তিশালী যে কোনো কিছুই ভুলি না। তাহলে বিয়ের রাতে বউয়ের মুখে ডিভোর্সের কথা কিভাবে ভুলি বলেন? সবাই তো রবিনের কথা শুনে অবাক, আর অবাক হবারই কথা, কেননা ভুল মানুষই করতে পারে, তার জন্য ডিভোর্স এটা কেমন কথা? এই রবিন, কি বলছিস? এইসব ডিভোর্সের কথা ভুলেও মুখে আনবি না। মানুষ মাত্রই তো ভুল করে। জান্নাত না হয় একটু বেশি করেছে, তার জন্য ডিভোর্স দিবি? এটা কোন ধরনের পাগলা? হ্যাঁ দাদু, ডিভোর্স দেবো। আর আমি তো তাকে ডিভোর্স দিতে চাইনি, সেই তো আমার কাছে ডিভোর্স চেয়েছে আর আমাকে বাধ্য করেছে এই পদক্ষেপ নিতে। দাদু, আমাদের বিয়ে তো 3 মাস হলো, আর 6 মাসের আগে নাকি ডিভোর্স হয় না। 6 মাস শেষ হলেই আমি জান্নাতকে ডিভোর্স দিয়ে দেবো। তারপরে আর এই গরিবকে আর অশিক্ষিত ছেলেকে স্বামী মানতে হবে না তার। আপনার শরীরে এই খ্যাত ছেলেটার নোংরা গন্ধও লেগে থাকবে না। রবিনের কথা বলা শেষ হলে রবিন লক্ষ্য করে জান্নাত মাটিতে বসে অযোধ্যায় কান্না করতেছে। আর এদিকে জান্নাতের বান্ধবী শিখা অনুষ্ঠান থেকে বাড়ি চলে যাচ্ছে, যেটা থেকে রবিন শিখাকে ডেকে বলে, এই যে মিস শিখা ম্যাডাম, আপনি এভাবে পালিয়ে কোথায় যাচ্ছেন? সে কি কথা? আমি পালিয়ে যাবো কেন? আমার ভালো লাগছে না, তাই বাসায় যাচ্ছি। কিন্তু ম্যাডাম, ভালো না লাগলে তো হবে না, ভালো লাগতে হবে। কারণ আপনার বাবা ক্ষমতা ঠিক কতটুকু সেটা তো আমার দেখতে হবে। ম্যাডাম, টাকা পয়সার গরম না সবাইকে দেখাতে নেই। কি হবে এত টাকা পয়সা দিয়ে? সেই তো মরার পরে শুধু কাফনের কাপড়টাই সঙ্গে পাবেন। ম্যাডাম, খোঁজ নিয়ে দেখেন, আপনার বাবা আমার কোনো না কোনো শাখার সাথে সংযুক্ত। শুধু এই মাথার বুদ্ধিটা খাটিয়ে দিলেই সব শেষ। তাই কাউকে ছোট করে দেখবেন না, কেননা সেরা তেনার পিছনেই অনেক সময় হিরে লুকানো থাকে। শিখাকে উপরে কথাটা বলি রবিন সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। রবিন জান্নাতের কাছে যেতে নিয়েও যায় না। পরে রবিন ওর বাবা মাকে বলে, বাবা মা, তোমরা আপাদের সাথে আমার বাড়িতে চলে এসো। আমি চলে গেলাম, আর আমার ভালো লাগছে না এখানে থাকতে। আর ম্যানেজার সাহেব, এই ডিলটা ক্যান্সেল করে দেবেন। রবিন যখনই চলে আসতে যাবে তখনই রবিনের শাশুড়ি রয়েছে নিচু কণ্ঠে কান্না করে বলে, রবিন, তোমাকে আটকানোর মতো ক্ষমতা আমার নেই, তবুও বলবো এভাবে আমার এই কপাল পোড়া মেয়েটাকে একা রেখে চলেছো না বাবা।
আম্মু কান্না করো না, তোমার কান্না আমার সহ্য হয় না। এই বাড়িতে একমাত্র তুমি সবসময় আমার সাথে ছিলা, তার জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আর মাফ করে দিও, তোমার কথাটা আমি রাখতে পারলাম না। রবিনের শাশুড়িকে উপরে কথাটা বলিয়ে সবাইকে নিয়ে জান্নাতের বাড়ি থেকে চলে আসে। রবিনের খুব কষ্ট হচ্ছিল সবাইকে ছেড়ে আসতে, কিন্তু তবুও কিছু করার নেই। কতটা কষ্ট করলে তাদের আপন করে পাওয়ার জন্য, তবু তারাই মানুষটাকে ভুল বুঝলো। রবিন যাচ্ছে আর ভাবছে, জান্নাত তুই কেন করলি এমন? তোকে তো বড্ড বেশি ভালোবেসেছিলাম। আমার জীবনের প্রথম ভালোবাসা তুই ছিলি জান্নাত, শুধু তুই ছিলি। আমি যে তোকে কখনোই ভুলতে পারবো না। তাহলে কেন করলি এমন? রবিন চোখের কোণে জমে থাকা নোনা পানি মুছতেছে আর উপরে কথাগুলো ভাবতেছে। এইদিকে জান্নাত কেঁদে কেঁদে ওর দাদুকে বলতেছে, দাদু, আমাকে কি রবিন কখনো মেনে নিবে না? আমি কি আমার ভুলের ক্ষমা কখনোই তার কাছ থেকে পাবো না? বলো। দেখো জান্নাত, তুমি যেই ভুল করেছো সেই ভুলের ক্ষমা পাওয়া এত সহজ না। রবিন এতটা নরম মনের মানুষও না যে এমনটা তুমি ওকে ভাবো। কিন্তু তুমি হাল ছেড়ো না, তোমার সাথে আছি। হ্যাঁ মা, আমরা সবাই তোমার সাথে আছি। আর আমার ছেলের অভিমানটা একটু না অনেকটাই বেশি। তুমি তোমার ভালোবাসায় দিয়ে ওর মনে জমে থাকা সকল অভিমান মুছে তোমার জায়গা করে নাও। বাবা, আমাকে যে পারতেই হবে, আমার যে হার মানলে চলবে না। তোমরা আমাকে দোয়া করো। তোমরা সবাই আমার পাশে থাকলে আমি অবশ্যই ওর মনে আবারও জায়গা করে নিতে পারবো, ইনশাল্লাহ। দেখছেন জান্নাতকে এখন কত সুন্দর মনের মেয়ে মনে হচ্ছে ওর মনে এখন কোনো অহংকার নেই, আছে শুধু ভালোবাসা আর আকাঙ্ক্ষা। আসলে রে ভাই, ছেড়ে গেলে সবাই হাড়ে হাড়ে বোঝে, কিন্তু থাকলে তার মূল্য কখনোই বোঝে না। তারপরে সবাই যেহেতু খাওয়া দাওয়া করেনি, তাই ওইখানে থাকা সবাই খেতে বসে। কি ব্যাপার জান্নাত, তুমি খাওয়ার না খেয়ে বসে আছো কেন? আসলে সবাই খাবার টেবিলে খেতে বসেছে আর জান্নাত না বসে দাঁড়িয়ে আছে, তাই রবিনের মা উপরে কথাটা বলে, আম্মু, আমার ক্ষুধা নেই, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। সেটা কি করে হয়? আয় মা, আমি তোকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। রবিনের মেয়ের কথা শুনে জান্নাত আর না করতে পারলো না, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিল। এভাবেই সবার খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো চলে আসে। রবিনের বাবা মা রবিনের আবদুল্লাহের সাথে বাসায় আসে। রবিনের বাবা বাড়িটাকে দেখে শফিকে জিজ্ঞেস করে, শরীফ, এত বড় বাড়িটা রবিনের, কত সুন্দর করে সাজানো। বাবা, এটা তো কিছুই না, ভেতরে চলেন দেখবেন আরো কত সুন্দর আর এর থেকে বড় বড় বাড়ি রবিনের আছে। ইস, আমরা কখনো জানতেই পারিনি রবিন এত বড় লোক। বলতেই হবে আমার ছেলে পাক্কা অভিনেতা। এত নিখুঁত ভাবে কি করে অভিনয় করতে পারলো সবার সাথে। কি আর বলবো বলেন, এখন চলে ভেতরে যাওয়া যাক। তারপর ওরা সবাই ভেতরে এসে দেখে রবিন পুরো বাড়ি কোথাও নেই। তাই রবিনের মা বলে, শরীফ, বাড়ির কোথাও তো রবিনকে দেখতে পাচ্ছি না, কোথাও ও? আম্মা কান্না করিয়েন না, আমি দেখছি ফোন করে যে রবিন এখন কোথায় আছে। শরীফ কথাটা বলেই রবিনের ফোনে একটা কল দেয়। এদিকে রবিন এসে ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবতেছে, আজকের দিনটায় কত কি ঘটে গেল আমার সাথে। আমি তো কখনো চাইনি এমনটা হোক আমার সাথে। এই রবিন উপরে কথাটা ভাবছে বসে বসে। এমন সময় ওর পকেটে ভূমিকম্প তৈরি হচ্ছে। তাই ভূমিকম্পের উৎস খুঁজতে রবিন পকেটে হাত দিতেই বুঝতে পারে ওর ফোন থেকেই ভূমিকম্পের সৃষ্টি। তাই কলটা রিসিভ করে। হ্যাঁ ভাইয়া বলেন, কেন ফোন দিলেন? রবিন, তুই কোথায়? বাড়িতে এসেই তোমাকে দেখছি না, দেখে বাবা মা কান্না করতেছে। আরে ভাই, আপনারা কি ভাবতেছেন? আমার সাথে এইসব ঘটেছে বলে আমি আত্মহত্যা করব? যার জন্য এত চিন্তা করতেছেন? আরে আমি এত দুর্বল না যে এত কম বাতাসেই ভেঙে পড়বো। কেউ না জানলেও আমার সম্পর্কে আপনি তো ভালো করে জানেন। আর চিন্তা করেন না, আমি ছাদে বসে আছি। রবিন কথাটা বলে ফোন কেটে আবার হারিয়ে যায় ভাবনার জগতে। রবিনের কথা শুনে তারা মনে হয় হাঁপ ছেড়ে বাঁচল। আম্মা আব্বা আপনারা কান্না করিয়েন না, রবিন ওপরে আছে। ওগো শুনছো? ভাই আমার সে কখন থেকে না খেয়ে আছে, ওর জন্য খাওয়ার ব্যবস্থা করো। আর রবিনের মুখের রক্ত মনে হয় এখনো আছেই। আরে এত চিন্তার কিচ্ছু নেই, খাবার সব রেডি আছে, কারণ এই বাড়িতে কাজের লোকের অভাব নেই। তুমি বরং তোমার ভাইকে নিচে নিয়ে আসো।
আচ্ছা ঠিক আছে, তুমি কাজের লোকেদের বলো খাবার রেডি করতে, আমি রবিনকে নিয়ে আসি। শরীফের কথা শুনে রবিনের বোন দৌড়ে ছাদে চলে আসে আর এসে দেখে রবিন ছাদের এক কোণায় বসে আছে। এই যে আমার ভাইটা এখানে একা একা বসে কি করছে শুনি? আরে আপু তুমি আর কখন আসলে ওই বাসা থেকে? আর বলো না, একা একা ভালো লাগছিল না, তাই এখানে বসে আছি। ভাইরে শোন, এই পৃথিবীতে মা বাবা আর বড় ভাই বোনেদের চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। তুই যতই মিথ্যা চেষ্টা করিস চোখের পানি ঢাকার, তবুও আমার চোখ এড়াতে পারবি না। আসলেই ভাই, বোনের ভালোবাসা এই রকমই হয়। ছোট ভাইয়ের কিছু হলে বড় বোনেরা ঠিকই বোঝা যায়। এই পৃথিবীতে যার ভাই বোন নেই সেই বোঝে এই ভালোবাসার অর্থ কত গভীর। আসলে আপু ঠিক তা কিন্তু না। আমি কেন কান্না করব বলো? যে আমার জন্য ভাবে না, আমি তার জন্য চোখের পানি ফেলে কি হবে? থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। আমি জানি তুই জান্নাতের জন্য কান্না করছিস, বড্ড বেশি ভালোবাসিস তাই না? আপু আমি সত্যি জান্নাতকে খুব বেশি ভালোবাসি, বলতে পারো আমার জীবনের থেকেও বেশি, কিন্তু ও আমার সাথে সেই ভালোবাসার মূল্য দিল না। তুই আসলেই পাগল। সব কিছু ঠিক হয়ে যাবে, চল এখন ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিবি। এই রবিনের বোনের কথাটা মানা করতে না পেরে বোনের সাথে রবিন নিজে আসে আর ওর আপু ওকে নিজ হাতে খাইয়ে দেয়। পরে সবার থেকে বিদায় নিয়ে রবিন রুমে এসে শুয়ে পড়ে। কিন্তু আজকে যে ঘুমপুরি কিছুতেই রবিনের কাছে আসতেছে না। মনটা যে শুধু জান্নাতে চিন্তায় ডুবে আছে রবিনের। অবশেষে ঘুমপুরি না এসে পারলই না, ঘুমের রাজ্যে হারিয়ে যায়। একটু দেরিতে ঘুমানোর কারণে সকালে একটু দেরিতেই ঘুম ভাঙে রবিনের। আর ঘুম ভাঙার পরে রবিন যা দেখে তা দেখে তো রবিনের চোখ কপালে ওঠার অবস্থা। কেননা কেউ একজন ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর তার চোখের জলে যেন রবিনের পুরো শরীর ভিজে গেছে। কেউ উপরে সেটা চোখ মেলে দেখতেও পাচ্ছে না ঘুমের কারণে। অবশেষে কষ্ট করে মুখটা আস্তে আস্তে খুলে সামনে তাকিয়ে দেখে জান্নাত ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ইস, একটু হলেও খুশি খুশি লাগতেছে, আবার প্রচন্ড রাগ হচ্ছে জান্নাতের উপরে। তাই খুশিটাকে কবর দিয়ে রাগটাকে জিন্দা করলাম। এই, আপনি আমার বাড়িতে কেন? আবার সোজা আমার রুমে ঢুকেছেন, তাও আবার আমার বুকের উপরে শুয়ে আছেন। আপনার সাহস কি করে হলো? এই রবিন কথাটা বলেই ঠাস ঠাস করে লাগিয়ে দেয় কয়েকটা থাপ্পড়। থাপ্পড় মারার সময় রবিনের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কি আর করবে বলেন। রাগের কাছে রবিনের মনের কোণে লুকিয়ে থাকা ভালোবাসাটাও যে হার মেনেছে। জান্নাত মায়ের খেয়ে মাটিতে পড়ে যায় আর তার চোখ দিয়ে যেন পানি ঝরতে থাকে। আর কান্না করবেই না কেন, এমন করে যে তার গালে কেউ হাত তোলেনি। আসলে তার থেকে বড় কথা, থাপ্পড়টা জোরেই লাগার কারণে ঠোঁট থেকে রক্ত বেরোচ্ছে। আমার স্বামীর বাড়িতে আমি এসেছি, আর এই বুকটা আমার জন্য দলিল করা। তাই এই বুকে আমি শুয়ে থাকবো না তো কে থাকবে? কি বললেন? আমি আপনার স্বামী? আবার আমার বুক আপনার জন্য দলিল করা? আপনি যদি আর একবার আমাকে স্বামী বলেছেন তো কি করব সেটা আমি নিজেও জানি না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। জান্নাত রবিনের পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, যেটা দেখে রবিনের তো রাগ এবার চরম পর্যায়ে। কারণ জান্নাত ওর পা ধরেছে কেন, তাই রবিন জান্নাতের কাছ থেকে সরে দাঁড়ালো। ক্ষমা করব তাও আবার তোকে? শুনে রাখ, আমি পৃথিবীর সবাইকে ক্ষমা করতে পারি, কিন্তু তোকে ক্ষমা করবো না, কখনোই না। তুমি কেন ক্ষমা করবে না বলো? মানুষ মাত্রই তো ভুল করে, আর আমিও না হয় ভুল করেছি, আর ভুল বুঝতে পেরে ক্ষমাও চাইতেছি। আর আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন, হে হে আমার বান্দা, তোমরা শুনে রাখো, তোমাদের মাঝে কেউ যদি ভুল করে আবার সেই ভুলের জন্য অনুশোচনায় ভোগে, ক্ষমা চায়, তাহলে তাকে ক্ষমা করে দাও। কেননা ক্ষমা একটি মহৎ গুণ। তাহলে তুমি আমাকে কেন ক্ষমা করতে পারবে না? আমি বুঝতে পারছি কথা বলতে জানাতে খুব কষ্ট হচ্ছে, আর শুধু ও কেন, আমার তো আর কম কষ্ট হচ্ছে না। কিন্তু কি করব বলেন, আমি যে আমার এই পাষাণ হৃদয়ের কাছে বাধা। তুই যত কিছুই বলস না কেন, আমি তোকে ক্ষমা কখনোই করব না। তার চেয়ে ভালো তুই এখান থেকে চলে যা, এখানে কষ্ট ছাড়াই কিছুই পাবি না। আর শোন, সব ভুলের ক্ষমা হয় না। তুমি ক্ষমা করো আর না করো, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না।
তোমার কষ্ট সহ্য করতে না পেরে যদি আমি মরণও হয়, তোমার কষ্ট সহ্য করতে না পেরে যদি আমার মরণও হয়, তবুও তোমার বুকে মাথা রেখেই মরবো। তোর এইসব কথা আগে কোথায় ছিল? নাকি আমি বড়লোক সেটা জানতে পেরে আমাকে ছাড়তে মন চাচ্ছে না? মাসে মাসে শপিং করার ধান্দা আর রেস্টুরেন্টে বসে খাওয়ার সবই বুঝি। আমি তোমার সম্পত্তি দেখে তোমাকে ভালোবাসিনি, আমি তোমার ওই সুন্দর মন দেখে ভালোবেসেছি। আমার কিছুই চাই না, শুধু তুমি আমার পাশে থাকলেই হবে। এই তোর কথা আমার শুনতে ইচ্ছে করছে না, চলে যায় এখান থেকে। কথাটা এতটাই জোরে বলেছি যে নিচ থেকে সবাই দৌড়ে আমার রুমে চলে আসে। এই রবিন, তোর কি হয়েছে? এত জোরে চিৎকার করলি বা কেন? দৌড়ে আসার কারণে হাঁপিয়ে গেছি পুরো। মা, এই মেয়ে এখানে কেন? আর আমার রুমে আসার পারমিশন ওকে কে দিয়েছে? বের হতে বলো ওকে আমার রুম থেকেই। দেখ ভাই, মেয়েটা তার ভুল বুঝতে পেরেছে, আর কাল থেকে তোর জন্য কিছুই খায়নি। সকাল হওয়ার আগেই দৌড়ে চলে এসেছে তোর কাছে। ও যদি না খেয়েও মরেও যায় তবু আমি ওকে কখনোই ক্ষমা করব না। যেভাবে এসেছে সেভাবেই চলে যেতে বলো। দেখ বাবা, জান্নাত কিন্তু আইন অনুযায়ী এখনো আমাদের বাড়ির বউ। ওর পুরো অধিকার আছে তোর উপরে, এই বাড়ির সবকিছুর উপরে। 3টা মাস দিনের পর দিন অত্যাচারিত হয়েছি শুধুমাত্র তার ওই কঠিন মনের একটু ভালোবাসা পাওয়ার জন্য। সেদিন কোথায় ছিল তার এই বউ বলা অধিকার? আর হ্যাঁ, আমি মানছি আইন অনুযায়ী সে এখন আমার বউ, কিন্তু আমি ওকে মানতে পারবো না। 3 মাস পর ওর বাড়িতে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, চলে যেতে বলো। শোন, আইন অনুযায়ী ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত জান্নাত আমাদের বাড়িতে থাকতে পারে, এটা তুই আটকাতে পারিস না। তোমাদের যা মন চায় সেটাই করুকা, যাও আমি গেলাম। বলেই কোনো কথা না বলাই সুযোগ দিয়েই গাড়ি নিয়ে সোজা একটা নির্জন জায়গায় চলে আসলাম। জানি ওখানে আমি যত যাই বলি না কেন কোনো লাভ হবে না, কারণ সবাই এখন জান্নাতের দলে আর আমি শুধু একা। তাই এভাবে চলে আসাই ভালো, যা হবে পরে দেখা যাবে। উপরে কথাগুলো ভাবতেছে একই জায়গায় বসে রবিন। বসে থাকতে থাকতে সন্ধ্যা নেমে এসেছে, সেই দিকে রবিনের কোনো খেয়াল নেই। এর মধ্যে ওর আপু দুলাভাই অনেকবার ফোন দিয়েছে, কিন্তু রবিন দেখেও রিসিভ করেনি। তাই ভাবে এখন বাসায় যাওয়া দরকার। যেই ভাবা সেই কাজ, বাসায় আসার জন্য রওনা দেয়। রাস্তা দিয়ে হাঁটার সময় রবিনের কানে ভেসে আছে কোনো মেয়ে বলতেছে, বাঁচাও, কে আছো আমাকে? এই লম্পট দিয়ে হাঁটিয়ে বাঁচাও। রবিনের এক মুহূর্ত দেরি না করে সেখানে হাজির হয়, আর রবিনকে দেখে সেই বখাটেরা বলে, দেখ ভাই, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই কোনো ঝামেলা না করে চলে যাও, না হলে কি করব সেটা ভাবতেও পারবে না। যাবো তো, কিন্তু যাকে বিরক্ত করতেছিস তাকে সাথে নিয়ে। আমার কথা শুনে সবে অট্ট হাসিতে মেটে উঠলো। এই সুযোগে যাকে বাঁচাতে আসলাম তার দিকে তাকালাম, দেখি এটা তো জান্নাতের বান্ধবী শিখা। ধ্যাৎ, একে আমি বাঁচাতে এসেছি? ধুর। রবিন শিখাকে দেখে কেমন একটা করে, তবে রবিনকে দেখে অবশ্যই শিখা মনে হয় একটু হলেও ভরসা পেয়েছে। রবিন চলে যাওয়ার জন্য বখাটেদের বলে, এই যে ভাই, আমি দুঃখিত আপনাদের বিরক্ত করলাম, আপনাদের যা মন চায় এই মেয়ের সাথে করেন, আমি গেলাম। আমার কথাটা শুনে গুন্ডাগুলো খুশি হলেও শিখার মনটা ছোট হয়ে আবারও কালো আধারে ছেয়ে গেল। ধন্যবাদ ভাই, তুমি পর হলেও আমাদের মনে কথা বুঝতে পেরেছো। কথাটা বলেই সবাই শিখার দিকে এগোতে লাগলো। আর রবিন কিছু দূরে যাওয়ার পর মনে করে যে ও একটা অসহায় মেয়েকে না বাঁচিয়ে এভাবে কাপুরুষের মতো চলে যাচ্ছে, এটা কি ঠিক? হোক না সে তার সত্য, তারপরেও তার ইজ্জত রক্ষা করা তো ওর দায়িত্ব। আজ এই মেয়ে না হয়ে যদি শিখা ওর বোন হতো, তাহলে রবিন কি পারতো এভাবে মুখ লুকিয়ে চলে যেতে? তাই আবার ফিরে আসে আর বকাটেতে বলে, এই যে ভাই, আবার একটা কথা মনে পড়ে গেল, তাই বলতে আসলাম। আসলে এই মায়েটারে রেখে যেতে মন যাচ্ছে না, কত সুন্দর একটা মেয়ে, আর তোমরা সবাই বিরক্ত করবা, এটা তো হবে না মাম্মা। রবিন সব বকাটেদের উদ্দেশ্য বলে। রবিনের বয়স শুনে শিখার মুখে আবারও হাসি ফুটে ওঠে। ভাই তুই আবার কেন এসছিস? তোর মনে হয় আমাদের কথা ভাল লাগেনি, তাই তো মনে হয় মারতে এসছিস? আরে না, আমি তো এসেছি আমার বোনকে বাঁচাতে, আর আমি মরবো না আজকে, মরবি তোরা সবাই। উপরে কথাটা বলেই উড়াধুরা মার শুরু করে দেয় সব কয়টাকে। এইদিকে শিখা দাঁড়িয়ে ভাবতেছে, যাকে সমাজের কাছে ছোট করার জন্য এত কিছু করলো, আর সেই তাকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করছে, বাঁচিয়ে দিচ্ছে তার সম্মান। একে একে সবগুলোরে মেরে মাটিতে শুয়ে দিলাম, আর সবগুলোই উঠে দৌড়ে পাওয়ালো। আর ঠিক তখনই পেছন থেকে শিখা বলে ওঠে,
ভাইয়া আপনি কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই, আর ধন্যবাদ দিয়ে ছোট করতেও চাই না। আমি আপনাকে সমাজের কাছে ছোট করতে কত কি করেছি, আর সেসব মনে রাখে আমাকে এভাবে বাঁচালেন। সত্যি ভাইয়া আপনি মহান, যার কোনো তুলনা হয় না। আর চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমার বান্ধবী সত্যি ভাগ্যবতী আপনাকে পেয়ে। আসলে আমি যা করছি তা আপনার ক্ষেত্রে শুধু না, অন্য কেউ থাকলেও ঠিক এটাই করতাম। কারণ আমি একটা পুরুষ হয়ে আমার চোখের সামনে একটা অবলা নারীর ইজ্জত নষ্ট কি করে হতে দিই বলেন? হ্যাঁ সত্যি আমি আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। আজও এত ভালো মানুষ এই দুনিয়াতে আছে। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি আপনার উপরে রেগে নেই, আর ক্ষমা সেটা তো অনেক আগেই করছি। এবার চলেন আপনাকে বাসায় পৌঁছে দিই। তারপর শিখাকে ওর বাসায় রেখে রবিন বাসায় চলে আসে। শিখা অনেক বলছে ওর বাসায় ডিনার করে আসতে, কিন্তু রবিনের দেরি হবে বলে করে নেয়। রবিন বাড়ির ভিতরে প্রবেশ করে এমন সময় পেছন থেকে রবিনের বোন জামাই বলে ওঠে, রবিন, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান আছে বলো? সেই সকালে বাসা থেকে গেছো, আর সারাদিন ফোনও রিসিভ করো নাই। তোমার জন্য জান্নাত সারাদিন না খেয়ে বসে আছে। মেয়েটার কথা কিন্তু তোমার ভাবা উচিত। তার না খেয়ে থেকে একটা কিছু অঘটন হয়ে গেলে কি হবে ভেবে দেখেছো? আর বাবা মার কথা কি বলবো? দুলা ভাই, আমি তো বাইরে গেছিলাম, কারণ ওই মেয়ের জন্য বাসা থাকতে ভালো লাগছিল না। আর সে আমার জন্য না খেয়ে আছে মানে? ও এখনো বাসায় যায়নি কেন? শোন ভাই, এত মাথা গরম করিস না। ওকে 3টে মাস থাকতে দে। হয়তো এই কয়দিনে জান্নাত তোর মনের মতো করে নিজেকে গড়ে তুলতেও পারে। তারপর না হয় ডিভোর্স দিয়ে দিস। তারপর আর কারোর সাথেই কোনো রকমের কথা না বলে রাতের খাবার খেয়ে রুমে চলে আসে রবিন। ও, আপনাদের তো বলাই হয়নি, খাবার সময় সব কিছু জান্নাত পরিবেশন করেছে। ওকে দেখে মনে হচ্ছিল একটা খাঁটি বাঙালি বধূ। মুখে যাই বলি না কেন, জানাতে এখানে থাকার জন্য আমার কিন্তু খুব খুশি লাগছে। না পারছি মানতে, না পারছি ফেলতে। যাই বলি না কেন, এত সহজে ওকে আমি ক্ষমা করবো না। রবিন বিছানায় শুয়ে সে অন্য মানুষকে হয়ে উপরে কথাগুলো ভাবতেছে। ঠিক তখনই দেখে জান্নাত রুমে আসলো, আর রুমে এসে এমন একটা কাজ করে যেটা দেখে রবিনের থেমে থাকা রাগটা 220 ভোল্ট থেকে 440 ভোল্টেজে রূপান্তরিত হয়। কেননা জান্নাত রুমে এসে রুমের দরজা নক করে বিছানায় আসে শোবার জন্য। তাহলে রাখতে হবেই, তাই না? রবিন জান্নাতকে বলতে থাকে প্রচণ্ড রাগান্বিত হয়ে, এই, তুই আমার রুমে আসলি কেন? এখনই বের হ আমার রুম থেকে। আমার রুমে তোর মতো মানুষকে দেখতে চাই না আমি। বারে, আমি আমার স্বামীর রুমে না আসবো না তো কার রুমে আসবো? আর এইটা আগে তোমার রুম ছিল, এখন আমার রুম হয়ে গেছে। এই, তোকে কতবার বলবো আমাকে স্বামী বলবি না? এই অধিকার তুই হারিয়ে ফেলেছিস। বের হ এখনই বলছি, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। রবিনকে এত জোরে জোরে কথা বলতে দেখে রবিনের আপু নিচে বলতেছে সবার উদ্দেশ্যে, এই দেখো, আবার শুরু হয়ে গেছে ওই দুইটার। রবিন কেন মানতে পারছে না? জান্নাত তো তার ভুল বুঝতেই পারছে। হরে মা, কি আর কমু, রবিন তো এমন ছিল না। আগে ওই মেয়ের জন্য পাগল ছিল, আর এখন জান্নাতের ছায়াও দেখতে পারে না। আসলে সব দোষ জান্নাতের, কারণ আগে যদি ওই সব না করতো তাহলে আজ এমন দিন দেখতে হতো না। চলো এই হয়ে কথা না বলে উপরে যাইয়া দেখে আসি কোনো সিনেমা এখন চলতেছে, মারামারি নাকি ঝগড়া। তারপর হাসতে হাসতে সবাই নিচে থেকে দৌড়ে রবিনের রুমে চলে আসে। রবি এসে নূরমহল রবিনকে বলে, এই তোদের কি হয়েছে রে, যার জন্য এত রাত্রে চিল্লিয়ে পুরো বাড়ি মাথায় তুলে রাখছিস? আমার তো মনে হচ্ছে আশেপাশের মানুষের মাত্র আসা ঘুমটাও মনে হয় তোদের চিৎকারে ভেঙে গেছে। আপু, আমি তখন ভালো করে তোমাদের বলে দিলাম এই মেয়ে আমার সামনে যেন না আসে। তাহলে ও আমার রুমে আসলো কেন? জান্নাত তোর বিয়ে করা বউ, তাহলে ও তোর রুমে থাকবে না তো কি পাড়া প্রতিবেশীর রুমে থাকবে নাকি? দেখো বাবা, ও তোর বউ, তাহলে তোর রুমে থাকবে না তো কোথায় থাকবে? কথা না বলে ঘুমিয়ে পড় বাবা, রাত অনেক হয়েছে। এমনিতেই মেয়েটা সারাদিন না খেয়ে থেকে অনেক দুর্বল। ঠিক আছে, তোমাদের মুখের উপরে কথা বলে আমার মাথাটা আর গরম করতে চায় না। তারপরে সবাই বলে চলে গেল। জান্নাতকে আমার রুমে রেখে কি করতাম বলেন? সবাই যে এখন জান্নাতের দলে, তার জন্যই কিছু করতে পারতেছে না, বলতেও পারতেছে না। এই, তুই ফ্লোরে বিছানা করে সুন্দর করে ঘুমিয়ে পড়। আর খবরদার আমার নরম বিছানায় আসার সাহসও করবি না মনের ভুলেও। আমি এই ঠান্ডা ফ্লোরে ঘুমাবো? আমার স্বামীর বুকে এত জায়গা থাকতে
আমি জীবনেও তো কোনো দিন ফ্লোরে ঘুমাই নাই। প্লিজ আমাকে খাটে তোমার বুকে মাথা রেখে শুইতে দাও। কি মেয়ে রে বাবা, কথার মায়ের তো যে কাউকেই ঘায়েল করতে পারবে, কোনো তলোয়ার লাগবে না। শোন, তোর যদি এই ফ্লোরে ঘুমাতে এত অসুবিধা হয় তাহলে আমার রুমে না থেকে চলে যা বাইরে, আরামে ঘুমাগা। না, এইখানে থাকলে তাও ওকে 2 চোখ ভরে দেখতে পাবো, আর বাইরে গেলে সেটা হবে না। তাই কষ্ট হলেও ফ্লোরেই ঘুমাই। কি আর করব, 3 ইঞ্চি কপালের যে এটাই লেখা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি এখানে ঘুমিয়ে পড়বো, বাইরে যেতে হবে না। জানলা উপরে কথাটা বলেই বিছানা করে গুটিগুটি হয়ে শুয়ে পড়ে আর 2 চোখের জলে বালিশ ভিজিয়ে ফেলে। রবিনের সাথে করা আগে সব ঘটনা মনে করে, আর এইদিকে রবিন জান্নাতের দিকে তাকিয়ে ভাবতেছে। ইস, যেই মেয়ে কোনোদিন খাট ছাড়া ঘুমায় নেই, আর সে আজ আমার মতো ছোট লোকের কথায় ঠিকই মাটিতে ঘুমায় আছে। তাও আবার এই মূর্খটাকে আপন করে পাওয়ার আসে। সত্যি ওকে দেখে খুব কষ্ট হচ্ছে। রবিন এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে সেই দিকে কোনো খেয়ালই নেই। সকালে ঘুম ভাঙতেই রবিন দেখে জান্নাত রুমে নেই, তাই রবিন মনে মনে বলে, কি ব্যাপার, জান্নাত রুমে নেই, তাহলে গেল কোথায়? একটু হলেও চিন্তা হতে লাগলো, কেন এত সকালে এই মেয়ে কোথায় যাবে, যে 8টার আগে কখনো ঘুম থেকে ওঠেনি। আমার এইসব ভাবনা কেটে গেল কোনো কিছুর শব্দে। তাকে দেখি জান্নাত কফির মগ হাতে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমার খুব ভালো লাগছিল। আমার তো এমনটাই স্বপ্ন ছিল, কিন্তু সেই খুশি বেশি সময় থাকলো না আগের ঘটনা মনে পড়তেই। এই নাও তোমার কফি, আমি নিজের হাতে বানিয়েছি, শুধু তোমার জন্য। অনেক আগ্রহ নিয়ে বলল। আমি কফির মগটা হাতে নিয়ে বললাম, কফির সাথে কিছু মিশিয়ে আনিস নাই তো আবার আপদ বিদায় করতে? দেখলাম কথাটা শুনে জান্নাতের মুখটা ছোট হয়ে গেল। সেদিকে খেয়াল না দিয়ে কফির মগে চুমুক দিলাম। খুব টেস্ট হয়েছে, কিন্তু কথায় আছে না, যাকে দেখতে পারবে না তার হাতে সোনাও রূপা মনে হবে। আমারও সেটাই হলো। আর কফির মগটা জান্নাতের দিকে ছুড়ে মেরে বললাম, এটা কি কফি বানিয়েছিস নাকি শরবত বানিয়েছিস? কফিটা এতটাই গরম ছিল যে যার জন্য জান্নাত চিৎকার দিয়ে উঠল। তবে অনেক কষ্টে নিজের কান্নাকে থামিয়ে রেখে রবিনের দেওয়া কষ্ট নিয়েই নিচে চলে গেল রান্নাঘরে। এদিকে রবিনও আর শুয়ে না থেকে উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। আর ওইদিকে জান্নাত কাজ না পারা সত্ত্বেও রবিনের মন সাথে সবার মন জয় করতে কাজ করার চেষ্টা করতেছে, মানে সকলের জন্য সকালের নাস্তা বানাইতেছে। জান্নাতকে কাজ করতে দেখে ওর শাশুড়ি বলে ওঠে, কি ব্যাপার মা, তুমি এত সকালে রান্নাঘরে কি করো? আর তোমার হাতে ফুসকা কেমনে পড়লো? কথা শুনে জান্নাত একটু চমকে গেল। ও কিছু না মা, আসলে তেমন কাজ তো পারি না, তাই একটু তেল ছিটকে লাগছে। মিথ্যে বললাম, যেন শাশুড়ি আমার বুঝতে না পারে। বৌমা তুমি যাও, তোমার কাজ করতে হবে না, আমি সাথী সব কাজ করে নিব। তুমি গিয়ে রবিনের কি লাগে সেটা দেখো। না, এটা হয় না। আমি কাজ পারি না তো কি হয়েছে, আমি সব আমর থেকে শিখে নিব। কি আর করা, দুইজনই জান্নাতের কাছে হার মেনে সব কাজ করতে শিখিয়ে দিল। আর জান্নাত সব নাস্তা ঠিকভাবে তৈরি করে নিল। তারপর সবাই নাস্তা করার জন্য নাস্তার টেবিলে চলে আসে, সাথে রবিনও আসলো। কিন্তু সব খাবার জান্নাত পরিবেশন করতেছে দেখে রাগ হলো রবিনের। সকাল সকাল এক ডোজ ঔষধ পড়তেছে জান্নাতের উপরে, তাই এর কিছু বলল না রবিন। ইস, খুব স্বাদ হয়েছে আজকের নাস্তা। মনে হয় এমন নাস্তা কত দিন হলো খায় না। বলতেই হবে আমার মিষ্টি পাখিটার হাতে জাদু আছে। যত জোরে থাপড় দিতে জানে তেমনি রান্নাও করতে পারে। আসলে এটাই ঠিক, যে নারী চুল বাঁধতে জানে সে কষ্ট করলে রাখতেও পারে। কি ব্যাপার রবিনের আম্মু, আজকে খাবারের স্বাদ পাল্টে গেল কি করে? তোমার হাতের রান্না তো এমন না। শ্বশুর কথাটা শুনে জান্নাত একটু ভয় পেল, কারণ সে মনে করেছে হয়তো নাস্তা ভালো হয় না। কেন, নাস্তা কি ভালো হয় নাই নাকি যে ওই সব বলতেছস? চুপচাপ কথা না বলে খেয়ে নাও। আরে ঠিক তা না, আসলে আজকের খাবারটা অসাধারণ হয়েছে। পেট ভরে খেলাম। এমন টেস্টি খাবার তুমিও রান্না করতে পারো না? কে করেছে রান্না? হ, এখন তো আমার হাতের খাবারের বদনাম করবাই, কারণ ঘরে যে এখন ছেলের বউ পেয়েছো। আর আজকে সব খাবার জান্নাত নিজেই তৈরি করেছে।
এই কথা শুনেই তো আমার গলাতে খাবার আটকে গেল। যদি আমি জানি খাবার জান্নাত নিজেই তৈরি করেছে। এই তোর আবার কি হলো? এই নে, পানি খেয়ে নে, একটু আস্তে আস্তে খা। ছি মা, এটা কোনো রান্না হলো? একটুও স্বাদ নেই, ধ্যাৎ, খাবোই না। ইস, আম্মু না কেমন, যদি আর একটু পরে বলতো রান্না কি করেছে, তাহলে পেট ভরে খাওয়া হয়তো হয়ে যেত। কি স্বাদ হয়েছিল ভাবতেই জিভ দিয়ে জল চলে আসে। তারপর সকালেই নানা ধরনের কথাবার্তা বাম পকেটে রেখেই খাবার পর্ব শেষ করলো। এদিকে রবিন রুমে চলে এসে ভাবতে লাগে। অনেকদিন হলো অফিসে যাওয়া হয় না, তাই আজকে একটু অফিস থেকে ঘুরে আসি, দেখি কি অবস্থা অফিসের। গরিবের ছদ্মবেশে তো অনেক থাকলাম, এবার একটু কোটিপতির বেশি থাকি, কি বলেন আপনারা? তারপর রবিন রেডি হয়ে নিচে চলে আসে আর ওর মায়ের সামনে গিয়ে বলে, আম্মু, আমি অফিসে গেলাম, অনেকদিন হলো অফিসে যাওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, যা, দেখে শুনে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস। মায়ের কথা বলা দেখে হঠাৎ পেছন থেকে কে যেন বলে ওঠে, এই দাঁড়ান। রবিন কথা শুনে পেছনে তাকিয়ে দেখে এটা তো জান্নাত। এই দাঁড়ান। জান্নাতের কথা শুনে রবিনের অনেকটাই রাগ হওয়া সত্ত্বেও থামলো আর জান্নাতের কাছে সে রবিনের শার্টের কলার ঠিক করে দিয়ে বাটনগুলো ভালো করে লাগিয়ে দিয়ে বলল, এখন সব কিছু একদম পারফেক্ট আছে। আমার পরের ওপরে যে কোনো পেতনির নজর না লাগে। রাগ তো আমার চরম পর্যায়ে উঠেই আছে, তাই দেরি না করে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে বললাম, এই তো সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? হ্যাঁ, এই রবিনের কাহিনী থেকে সকলেই তো জন্য স্তব্ধ হয়ে গেছে। এটা ভেবে কত সুন্দর একটা রোমান্টিক মুখের মাঝে ভিলের মার্কা মুখ এন্টি কামড়ে নিল। না, এরা সবাই সবকিছু ভাবতে থাকুক, আমি বরং অফিসে চলে যাই। এদের হুঁশ ফেললে আমার কপালে দুঃখ আছে, এটা আমি নিশ্চিত। তাই আর ওখানে বেশি সময় দেরি না করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আর দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে অফিসেও চলে এসেছি, কিন্তু সামনে তাকিয়ে আমি তো অবাক, এটা কিভাবে হলো? আমি তো কাউকে জানাইনি যে আজকে আমি অফিসে আসবো, তাহলে সবাই শুভেচ্ছা জানাতে ফুল হাতে দাঁড়িয়েছে কেন? এইসব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছি, তখনই স্বাগত মিস্টার রবিন, এটা নিয়ে আমাদের সবাইকে ধন্য করেন। আমার হাতে একটা ফুলের গুচ্ছ দিয়ে ম্যানেজার সাহেব উপরের কথাটা বললো। এভাবে একে একে সবাই অভিনন্দন জানালো। আপনাদের সবাইকেও অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। আচ্ছা মিস্টার মানিক, সবাইকে দেখতে পারলাম, কিন্তু আমার পিএ কোথায়, তাকে তো দেখলাম না। তখন পেছন থেকে বলে উঠলো, আরে স্যার, দেখবেন কি করে, আমি তো এখানে। আর আজকে আসতেও একটু দেরি করে ফেলেছি। কি করব বলেন, নতুন স্যার এসেছে, একটু সেজেগুজে তো আসতেই হবে, তাই না? আমি তার কথা শুনবো তো দূরে থাক, আমি তো তার দিকে তাকিয়ে অবাক। কেননা এ আর কেউ না, আমার কলেজ জীবনের বান্ধবী নিধি, যে অনেক বছর আগে লন্ডন চলে গেছিল, পরে আর কখনোই দেখা হয়নি। আর নিধি, তুই এখানে কি করে? অনেকটা অবাক হয়েই বললাম, আর সাথে অবাক কেননা আমি তার নাম জানলাম কি করে। আরে রবিন, সরি স্যার, আপনি এখানে কি করে আমি তো ভাবতেই পারতেছি না এভাবে দেখা হবে। আসলে নিধি অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলছিল আর রবিন চিনতেই পারেনি নিধির নাম বলার পরে দুজন দুজনকে দেখে অনেকটাই অবাক হয়। আমারও তো সেম অবস্থা। তুই এখানে কতদিন ধরে চাকরি করিস? আমি তো এই অফিসে এমডির পিএ হিসেবে 3 বছর ধরে আছি, কিন্তু আপনাকে তো এর আগে কখনো দেখি নাই। আরে কি আপনি আপনি বলছিস, তুই করে বলবি, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, তাই না? এভাবে অনেক কথা বলে অফিসের ভেতরে এসে সবকিছু বুঝিয়ে নিয়ে একটু কাজ করে নিধিকে ডাকলাম। কি রে, কি হয়েছে, ডাকছিস কেন? ওই শোন না, তোর সাথে কতদিন পরে দেখা, তোর স্বামী বাচ্চা এরা সবাই কেমন আছে? মজা করেই বললাম, কারণ আমি জানি ও এখনো বিয়ে করেনি। ফাজলামো করিস আমার সাথে? যাকে ভালোবেসেছিলাম সেই তো মূল্য দিল না, আর বলছিস স্বামী বাচ্চা কোথায়? নিধি একটু কান্নার ভাব নিয়ে বলল, আসলে ও যার কথা বলতেছে সে আর কেউ না, আমি। ও আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমি ওকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবতে পারি নাই। তাই তো পড়া শেষ হলে ও চলে যায়, আর আমার সাথে দেখা হয়নি বা কোনো যোগাযোগ। তুই যার কথা বলতেছিস তার কথা ভুলে যা, কারণ সে এখন বিবাহিত। তারপর আমার সাথে ঘটে যাওয়ার সকল ঘটনা খুলে বললাম। আপনারা তো আগে থেকেই সবটা জানেন, তাই আর বললাম না, কিন্তু আমার কথা শুনে নিধি কেঁদে দিল। একটা মেয়ে কারোর সাথে এরকম কি করে করতে পারে? টাকাই কি পৃথিবীর সব নাকি? সুখে থাকার জন্য পবিত্র ভালোবাসাও একটা অংশ। বাদ দে এইসব, আর তোর কথা বল, তোর কি খবর? আমি এখনো বিয়ে করিনি, কিন্তু বিয়ে ঠিক হয়ে আছে, কিছুদিন পরে করে নিব। সত্যি তোকে খুব বেশি ভালোবেসেছিলাম, তাই অন্য কাউকে মানতে পারিনি। তারপর অনেক কথা বলে
নিধির থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে রবিন। কিন্তু রুমে এসে রবিনের মাথাটা পুরোই গরম হয়ে গেল, কারণ রবিন রুমে আসতেই দেখতে পায় জান্নাত আলমারিতে সবকিছু গুছিয়ে রাখছে, যেটা দেখে রবিনের প্রচণ্ড রাগ ওঠে। কেননা আলমারিতে দালদোদ্দায় এমন একটা জিনিস ছিল যেটা জান্নাত দেখলে এই রবিন তাকে বদমেজাজি বউ থেকে ওর মনের মতো বউ কখনোই বানাতে পারবে না। কি ছিল আলমারিতে সেটা পরে জানতে পারবেন। রবিন রেগে জান্নাতকে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, এই তোর এত সাহস কি করে হলো যে তুই আমার আলমারিতে হাত দিয়েছিস? চরটা এতটাই জোরে ছিল যার জন্য জান্নাতের ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে, আর ওর কথা বলতেও কষ্ট হচ্ছে। রবিনের আঙুলের ছাপ জান্নাতের ফর্সাকালে লাল বর্ণ ধারণ করেছে। তবুও শত কষ্টের পরেও জান্নাত আমতা আমতা করে বললেন, আসলে আমি রুমে এসে দেখি সব কিছুই কেমন অগোছালো, তাই মাত্রই একটা গুছিয়ে রাখতে নিয়েছি, অমনি তুমি আসলে। যাক, তাহলে নিশ্চয়ই জান্নাত কিছু দেখতে পায়নি। যাক বাবা, বাঁচা গেল। এই, তুই তোর বাড়িতে চলে যাচ্ছিস না কেন? আমি বলছি না আমার স্ত্রীর অধিকার তুই কখনোই পাবি না। বারে, আমি কেন চলে যাব? এটা আমার শ্বশুর বাড়ি, আর একটা বিবাহিত মেয়ে তার শ্বশুর বাড়ি থেকে তখনই বের হয় যখন তার দেহ থেকে রুহ বের হয়ে যায়। আমিও আমার মরণ ছাড়া তোমাকে ছেড়ে কোথাও যাব না। ইস রে, কত সুন্দর করে কথা বলছে। মনে হচ্ছে জান্নাতের এখন সুবুদ্ধির উদয় হয়েছে। এমন বউ তো আমি চাই। উনি বললাম যে আমাকে তার বুকে সারাজীবন আগলে রাখবে তার ভালোবাসা দিয়ে। না, তুই যতই কথা বলস না কেন, তোকে এই বাড়ি ছাড়তেই হবে। আর তুই বাড়ি চলে যা, 3 মাস পরে ডিভোর্স লেটার পেয়ে যাবে। আমাদের এই জোরে জোরে কথা বলা শুনে নিচ থেকে সবাই উপরে এসে বলল, তুই কি পেয়েছিস বলতো? মেয়েটাকে কি একটুও শান্তিতে থাকতে দিবি না? তুই ওকে ওর বাড়িতে যাইতে যে বলস, তুই কি জানো জান্নাতের ওই বাড়িতে আর জায়গা হবে না? কারণ ওর বাড়ি সকালে বলে দিয়েছে তুই ওকে ক্ষমা না করলে তারাও ক্ষমা করবে না। কথাটা তোকে জানাতে চাইনি, কিন্তু আজকে না বলে পারলাম না। আমার কথা শুনে আমি একটু না অনেকটাই অবাক হলাম। কারণ জান্নাতের নিজের বাড়িতেই জায়গা হবে না, ও কোথায় থাকবে না থাকবে সেটা আমি জানি না। আমি ওকে কখনোই মেনে নেব না। একদমই কথাগুলো বলে ফেললাম। জান্নাত এই বাড়িতে থাকবে না তো কোথায় যাবে? ও রাস্তায় রাস্তায় ঘুরবে তোর বউ হয়ে। আর সবাই বলুক তোর বউ রাস্তায় থাকে, এটা শুনতে খুব ভালো লাগবে, তাই না? আমিও সবকিছু ভেবে দেখলাম এটা বাবা ঠিকই বলেছে। একটু কষ্ট দিতে গিয়ে আবার বেশি হয়ে যাবে। আচ্ছা বাবা, ওই বাড়িতে থাকতে পারে, যদিও আমার দেওয়া কয়েকটা শর্ত মানতে পারে। আমার কথা শুনে সবাই অবাক। তখন জান্নাত বলে ওঠে, আমি তোমার দেওয়া সব শর্ত মানতে রাজি আছি। এতে আমার মরণ হলে হবে। এবার তোমার শর্ত বলো। দেখ মা, তুই এই শর্তে রাজি হবি না, কারণ আমি জানি রবিন তোকে এই বাড়িতে রাখবে না বলেই যেইটা তুই পারবি না সেই সব শর্ত দেবে। বাবা, আপনারা আমার পাশে থাকলে আর আমার ভালোবাসা সত্য হলে আমি তার সব শর্ত পূরণ করতে পারবো। তুমি শর্তগুলো বলো। আচ্ছা ঠিক আছে, তুই যখন মানতে রাজি তখন আমার শর্ত বলতে আপত্তি কিসের? বলি তাহলে। প্রথম শর্ত, এই বাড়ির সকল কাজ জান্নাতকে একাই করতে হবে, কারোর সাহায্য ছাড়া। এমনকি একটা কাজের মেয়ে যেভাবে থাকে ঠিক সেইভাবেই থাকতে হবে। সাথে 5 ওয়াক্ত নামাজ ও কুরআন তেলাওয়াত করতে হবে। শর্ত নাম্বার 2, জান্নাত খাবার পাবে সকালে পান্তা ভাত সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ, দুপুরে অর্ধেক গরম ভাত তাও আলু ভর্তা দিয়ে, আর রাতে 2টা রুটি। এইগুলো ছাড়া কিছু খেতে পারবে না। কেউ লুকে খাবার দিছে তো খবর 13টার চ্যানেলে দেখানো হবে। শর্ত নাম্বার 3, আর কোনো কাজে ভুল হলে বা আমার কোনো ব্যাপারে কথা বললে তার জন্য শাস্তি হবে, যার জন্য কিছু বলতে পারবে না তোমরা কেউ। এসব শর্ত যদি মানতে পারে তাহলে সে আমার বাড়িতে 3 মাস থাকতে পারবে, আর যদি না পারে তো এখনই চলে যেতে পারে। রবিনের শর্তগুলো এই জন্যই দিল যে জান্নাত যেন প্রমাণ করতে পারে যে প্রকৃত ভালোবাসা থাকলে একটা অহংকারী বদরাগী ধনীর আদলে দুলালিও বিলাসবহুল জীবন থেকে শত কষ্ট সহ্য করে একটা গরিব ছেলের সাথে সুখের সংসার করতে পারে। কারণ পৃথিবীতে প্রকৃত ভালোবাসা না থাকলে টাকা দিয়ে সব পাওয়া যায় না। তোর মনটা কি পাথর হয়ে গেছে নাকি? কি বলছিস এইসব? যেই মেয়ে নিজের হাতে খাবার খায়নি সে বাড়ির সব কাজ করবে? ও কি করে এমনভাবে থাকতে পারে বল? তুই তো ওর সম্পর্কে জানিস নাকি? না আপু, আমি সব পারবো।
আমি তোমার সকল শর্তে রাজি, এতে আমার মরণ হলেও হবে। মা জান্নাত, তুই রাজি হইস না, বাকি সব আমরা দেখতেছি। ও কি করে তোকে মেনে না নেয় সেটা দেখা যাবে। মা দেখেন, জোর করে সব কিছু আদায় করা গেলেও কারণ মন আর প্রকৃত ভালোবাসা পাওয়া যায় না। আর আমি তো প্রকৃত ভালোবাসাটাই পেতে চাই, এতে আমার যত কষ্টই হোক না কেন হোক। এভাবেই কথা বলে সব ঠিকঠাক করে নিয়ে যার যার মতো সবাই তাদের রুমে চলে যায়। রাতে আর খাবার খেলাম না, বোঝেনি তো শালার রাগ উঠলে কারো কথাই শুনতে চায় না। রাগকে যদি ধরতে পারতাম তাহলে গাছের লগে বেঁধে পেড়েতাম। এত রাগ দেখাইবো কেন? রাতে শুয়ে শুয়ে এসব ভাবতেছি। জানা তো ঘুমিয়ে পড়ছে ফ্লোরে। তার চোখেও মনে হয় ঘুম নেই, কারণ তার জীবন তো এখন কষ্টে ভরা। একটু বেশি কষ্ট দিতেছি না তো? আবার এইসব ভাবতেই কখন যে ঘুমের দেশে পাড়ি জমেছি সেদিকে খেয়ালই নেই। সকালে জানাতের ডাকে ঘুম ভাঙে। রাগ হলো একটু, কিন্তু ডাকার কারণটা জানতে পেরে ডাকটা বাম পকেটে রেখে দিলাম। আজান হয়েছে, এখনো উঠে নামাজ পড়ে নি আর কোরআনও তেলাওয়াত করি। ওনাকে ডাকি নামাজ পড়ার জন্য। এই যে শুনতে পাচ্ছেন, ওঠেন, ফজরের আজান দিয়েছে, উঠে নামাজটা পড়ে নিন। আমি উঠছি না দেখে ভয়ে ভয়ে আমার গা নাড়িয়ে বললো, কিন্তু আমি ঘুমের ঘোরে জান্নাতের হাত ধরে হ্যাঁচকা টান দেওয়ার ফলে আমার উপরে জান্নাত পড়ে যায়, আর তখন আমার ঠোঁট আর জান্নাতের ঠোঁট এক হয়ে যায়। এদিকে আমার তো কোনো খেয়াল নেই। ঘুমের ঘোরে বুঝতেই পারছেন, জান্নাত ভাবতেছে বাস্তবে আমাকে ছুঁয়েও দেখতে চাই না, আর ঘুমের ঘরে ঠিকই রোম্যান্স করছে। জান্নাত কথাটা বলি ওর হাতটা ছাড়িয়ে আবার ডাক দিল, আর আমারও ঘুম ভেঙে গেল। তারপর উঠে নামাজ পড়ে এসে দেখি জান্নাত কোরআন পড়তেছে। আমার যে কি ভালো লাগতেছে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর করে পড়তেছে, আর কাছে বসে আব্বু শুনতেছিল। বলে রাখা ভালো, জান্নাতের কণ্ঠটা আসলে অনেক মিষ্টি। সকালের নাস্তা করে আমি সোফায় বসে বসে ফ্রি ফায়ার গেম খেলছি। ঠিক তখনই আপু এসে ডাকাডাকি নিল। ভাই আমার, তুই খুব ভালো, এবার জান্নাতের উপর করা শর্তগুলো তুলে ফেল। ওর কষ্ট দেখতে পারছি না আমরা। জান্নাতকে দেখিয়ে ইশারায় বলল। দেখছেন কেমনটা লাগে? আমি একটু গেম খেলতেছি আর ওই মায়ের জন্য গেমের মধ্যে 1 কেজি পানি ঢেলে দিল। তাই রাগ নিয়ে জান্নাতের দিকে তাকে দেখলাম। পান্না ভাত একবার মুখে নেই, আবার বাড়িতে রাখে, আবার মুখে নেয়, আবার মরিচ আর পেঁয়াজ দেখে। যখন মরিচ কামড় দেয় তখন ঝালের জন্য চোখের পানি আর নাকের পানি এক করে ফেলে। বাড়ির সকলেই অনেক মানা করলো, কিন্তু সেই তো বদরাকি বউ, সেই আপনাদের লেখকের মনের মতো বউ হবে? এরকম কষ্ট করে তার কাছে কিছুই না, কথাটা মনে করেই সবকিছু করতে থাকে। এভাবে দেখতে দেখতে 2টা মাস চলে যায়। এখন আমার মাঝে কোনো পরিবর্তন আনতে পারেনি জান্নাত। এখন জান্নাতের আর এসব করতে তেমন কষ্ট হয় না, কারণ এখন সহ্য হয়ে গেছে। আর নামাজ সাথে কোরআন এক মুহূর্তের জন্য বাদ রাখে না, যতই অসুস্থ হোক না কেন। একদিন রাতে রবিন রুমে শুয়ে আছে, আর জান্নাত বসে বসে বই পড়েছিল, কারণ সামনে পরীক্ষা জান্নাতের। আর ঠিক তখনই নিধি রবিনের ফোনে একটা SMS দেয়, আর সেইটা জান্নাতের নজর এড়ায়নি, কারণ ফোনটা জান্নাতের পাশেই ছিল। মেসেজটা দেখেই জান্নাতের চোখে পানি চলে আসে। এটা ভেবে যে রবিন হয়তো পরকীয়ায় লিপ্ত হয়ে পড়েছে, তার জীবন থেকে হারিয়ে যাবে। রবিন জান্নাতের দিকে তাকিয়ে ফোনটা হাতে নেয়, আর দেখতে পায় একটা মেসেজ নিধি দিয়েছে। তাই জানেমান কলিজার টুকরা, কেমন আছো? আর আমাকে একদমই ভুলে গেছো? দেখাও করো না, আর কথা বলারও সময় পাও না। আমাকে রেখে কাজটাই তোমার কাছে বেশি বড়। ভাই রে ভাই, মেসেজটা দেখে আমারই তো চোখ কপালে, তাহলে জান্নাতের হবে না কেন? এরকম মেসেজ যদি স্বামীর ফোনে স্ত্রী দেখে তখন কোন যুদ্ধ হবে সেটা আপনারা ভালোই জানেন। আমি আবার জানি না। আমি আর কিছু বললাম না দেখে জান্নাত বিছানা ছেড়ে চোখের জলে ভাসাতে ভাসাতে ঘুমিয়ে পড়লো। আমি বাইরে এসে নিধিকে ফোন দিলাম। ওই তুই সব কি মেসেজ দিস? যেটা তোর ভাবের চোখ এড়ায়নি? সে তো কেঁদে কেঁদে চোখের জল আর নাকের জল এক করে করে ফেলছে। আরে মেরে দোস্ত, ওইটা আমার কলিজাকে দিতে গিয়ে শালা তোর মতো হারামির কাছে চলে গেছে। কি আমি হারামি? আগে অফিসে এসে নেই, তারপর তোর খবর আছে। আরে ভাই মজা করলাম, তাও বুঝিস না? তারপর অনেক কথা বলে রুমে চলে আসে। রবিন রুমে এসে দেখে জান্নাত উঠে বসে আছে, তাই রবিন আর কিছু বলল না। ভাবলো এমনিতেই কষ্ট পেয়ে কান্না করতেছে, আর এখন আরো কিছু বলে কষ্ট দেওয়ার ঠিক না। বলেই রবিন ঘুমিয়ে পড়ে। মাঝরাতে একটু পরে কোনো কিছুর কান্নার শব্দে রবিনের ঘুম ভেঙে যায়। আশেপাশে খুঁজে আর ভাবে, ভূত না তো? শুনছি ভূত নাকি এমন কান্না করে কথা বলতে পারে।
এখন ভূত যদি আমার ঘাড় মুটকে দেয় তাহলে কি হবে? রবিন এসব ভাবতে ভাবতে পাশে ফিরে যা দেখে সেটা থেকে রবিনের ভয় চলে গেল, কিন্তু ভূতনির প্রতি একটা মায়া চলে আসে রবিনের। আমি আমার 5 টাকা দামের ভয়কে বাম পকেটে রেখে খুশি লাগলাম আসলে কি ভূত নাকি অন্য কিছু। অবশেষে রবিনের চিন্তাধারাকে ভুল প্রমাণ হলো। আপনারাও তো আবার সহজে কিছু বুঝতে পারেন না, চলেন বুঝিয়ে বলি। ওই কান্নার আস্তে কথা বলাটা ছিল জান্নাতের। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওইটা জান্নাতই ছিল। আর ও নামাজ পড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলছে, হে আল্লাহ, আপনি পরম দয়াময়, আপনি তো সব করতে পারেন, তাহলে আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন? আমি মানছি আগে যা করেছি সব ভুল, যা রবিনের ভালোবাসা পেয়ে বুঝতে পেরেছি, তাহলে কেন সেই ভালোবাসা আমার থেকে কেড়ে নিতেছেন? আমি যে ওকে ছাড়া বাঁচতে পারবো না, ও যে আমার বেঁচে থাকার অক্সিজেন, দয়া করে ওকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েন না। জান্নাত কেঁদে কেঁদে উপরের কথাগুলো বলছিল। এই সব শুনে রবিনেরও একটু মায়া হয়। সে তার ভুল বুঝতে পারছে, তাহলে তাকে ক্ষমা করা কি এ রবিনের উচিত না বলেন? সে তো এখন সঠিক পথে ফিরে এসেছে। এখন আর আগের মতো হয়ে চলাফেরা করে না, এখন সে পর্দাশীল নারীর মতোই চলাফেরা করে। জান্নাতের দিকে তাকিয়ে থাকতে থাকতে রবিন আবার ঘুমে দেশে চলে গেল। সেই দিকে একটু খেয়াল নেই। সকালে রবিনের ঘুম ভাঙে জান্নাতে ডাকে, আর রবিনও লক্ষ্মী ছেলের মতো উঠে গিয়ে নামাজ পড়ে আসে মসজিদ থেকে। নামাজ পড়ে এসে আবার একটা ঘুমিয়ে যায়। বেলা অনেক হয়েছে দেখে জান্নাত নাস্তা রেডি করে রবিনকে ডাকতে আসে, আর জান্নাত রুমে এসে দেখে রবিন এখনো ঘুমাচ্ছে আরামে। ইস, কত সুন্দর করে কোলবালিশটাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। এমন করে যদি আমাকেও জড়িয়ে ধরে ঘুমাতো কতই না ভালো লাগতো। আমি যদি আগে অমন না করতাম তাহলে হয়তো এমন হতো না। ওই তোলা আর কাপড়ের বানানো কোলবালিশের বদলে আমি জান্নাত রক্তে মাংসে গড়া মানুষটাই থাকতাম। সবই আমার কপাল। উপরের কথাগুলো ভাবতে ভাবতে জান্নাত রবিনের কপালে একটা ভালোবাসার বড় এঁকে দেয়। অনেক ভয়ে ভয়ে যদি রবিন বুঝতে পারে তাহলে কি হবে? জান্নাতের কপাল ভালো যে রবিন বুঝতে পারেনি। এই ওঠো, অনেক বেলা হয়ে গেছে, সবাই নাস্তা করবে, তোমার জন্য বসে আছে। তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে নিচে আসো, আমি গেলাম। জান্নাত উপরে কথাটা বলি আবারও নিচে চলে আসে, আর রবিন উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে। এভাবেই দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেল, আর জান্নাতের পরীক্ষাও শেষ হয়ে গেল। তাই রবিন একদিন রুমে বসে জান্নাতকে বলে, তুই তো আমার বাসায় অনেকদিন থাকলি, তবু আমার মনে তোর ভালোবাসার একটু জায়গা তৈরি করতে পারলে না। এখন তো ডিভোর্স দিতেই হবে। আমি তোকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই সেই সুযোগটা কাজে লাগাতে পারিসনি। রবিনের কথাটা শুনে জান্নাত বসা থেকে দাঁড়িয়ে যায়, আর অশ্রু ভেজা চোখ নিয়ে বলে, তুমি এসব কি বলছো? আমি যে তোমাকে ছাড়া একটি মুহূর্ত ভাবতে পারি না। আমাকে কি ক্ষমা করা যায় না? তুমি যেভাবে চেয়েছো আমি ঠিক কষ্ট করে হলেও সেভাবেই থেকেছি। আমার জন্য কি তোমার ওই মনে একটু জায়গা তৈরি হয়নি? আমি মানছি তুই এখন সত্যিই অনেক ভালো হয়ে গেছিস, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আমি তোকে ডিভোর্স দিয়ে নিধিকে বিয়ে করব। আসলে নিধি মেয়েটা অনেক ভালো, আমাকে অনেক ভালো রাখবে, তাই আর তোকে আমার ঘরে রাখা সম্ভব না। তোমার পায়ে পড়ি, আমার বেঁচে থাকার শেষ আশাটা এইভাবে ভেঙে দিও না। আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। জান্নাত দাঁড়িয়ে না থেকে সোজা রবিনের পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে উপরের কথাগুলো বলে। তবুও রবিনের মন গলাতে পারে না জান্নাত। এই ব্যাপারে আমি তোর সাথে আর কোনো কথা বলতে চাই না। আমার মনে যেটা ছিল আমি তোকে সেটাই বললাম। উপরের কথাটা বলি জান্নাতকে আর কিছু না বলার সুযোগ দিয়েই রবিন সোজা নিচে চলে আসে, কারণ জান্নাতের কান্না যে রবিনের কোনোভাবেই সহ্য হচ্ছিল না। রবিনকে নিচে দেখে ওর মা বলে, রবিন, আমি বাইরে থেকে শুনতে পারলাম জান্নাত কান্না করতেছে, আর তুই ওকে ডিভোর্সের কথা কেন বললি? তোর মনে কি ওর জন্য একটুও দয়া নেই? তুই কি পাথর হয়ে গিয়েছিস? রবিনের মা অনেকটা রাগ নিয়ে উপরের কথাগুলো বলে। রবিন আর ওর মায়ের কথা শুনে সেখানে সবাই চলে আসে। হ্যাঁ বল, কেন বললি? আর যদি তুই আমার বৌমাকে ডিভোর্স দেওয়ার কথা মুখেও আনোস
তাহলে তোর এই বাড়িতে জায়গা হবে না বলে দিলাম। আমার বৌমা কোথাও যাবে না, যাবার হলে তুই চলে যাবি। দেখছেন সবাই এখন জান্নাতকে কতটা আপন করে নিয়েছে। এমনকি মা বাবা এখন আমার বোনদের থেকে বেশি ভালোবাসে ওকে। শোনো, আমি জান্নাতকে ডিভোর্সের কথা বলেছি আর নিধিকে বিয়ে করব বলেছি, যেন জান্নাত অনেকটা রাগ করে। আর আমার ওই ব্যাপারে একটা প্ল্যান আছে। তারপর প্ল্যানটা তাদের বললাম, আপনাদের কমুনা যদি জান্নাতকে বলে দেন। দেখ বাবা, মেয়েটা কিন্তু এই কয়েক মাসে কম কষ্ট করেনি, আর এখন এই কষ্ট কি সে মেনে নিতে পারবে বল? বাবা তোমরা ওকে কিছুই বলবে না, আর ও যেন একটুও বুঝতে না পারে আমরা এই প্ল্যান সম্পর্কে, তাহলে মজা আসবে না। তা না হয় বলবো না, কিন্তু আমার কিন্তু ব্যাপারটা বেশি সুবিধার মনে হচ্ছে না। এতে জান্নাত যদি নিজের কোনো ক্ষতি করে বসে তখন কি হবে? এমনিতেই ও যে রাগী মেয়ে। আরে আপু এমন কিছুই হবে না, তোমরা সবাই আমার সাথে কাজ করবে আর জান্নাতের বাড়ির সবাইকেও এটা জানাবে, শুধু জান্নাত যেন জানতে না পারে, কেমন? তারপর সবাই খাওয়ার জন্য টেবিলে বসে পড়ে। রবিন খাওয়া দাওয়ার সময় বলে, মা আজকের কিন্তু খাবারটা অনেক মজা হয়েছে। সবাই আমার কথায় তাল মিলিয়ে বললো, হ্যাঁ খুব মজা হয়েছে। কি ব্যাপার রবিনের মা, বয়স হওয়ার কারণে কি তুমি সব ভুলে যাও নাকি? দেখছো না আমার বৌমা এখনো খেতে আসেনি, আর তুমি একাই খেয়ে যাচ্ছ বাড়ির কর্তা হয়ে। হ্যাঁ তো ঠিকই, আমার একটুও খেয়াল নেই। আমি বরং খাওয়ার শেষ করে জান্নাতের জন্য খাবার পাঠিয়ে দিমনি। আচ্ছা সেটাই করো, এমনিতেই মেয়েটা ঠিক মতো খাবার খায় না। এভাবে চলে গেল আরো কিছুদিন। এখনো রবিন জান্নাতকে মেনে নেয়নি। জান্নাত এখন সারাটিক্ষণ শুধু চোখের জলেই বুক ভাসে। আমি একদিন কফি শপে বসে কফি খাচ্ছিলাম, ঠিক তখনই পেছন থেকে কেউ জন ডাক দিল। পেছনে ফিরে দেখি একজন না কয়েকজন, মানে নিধি, শিখা, তিশা ও ইসরাত। ভাইয়া, এটা কিন্তু আপনার থেকে আশা করিনি। আমার বান্ধবী ভুল করেছে বলে তাকে ডিভোর্স দিবেন? কি ডিভোর্স? কাকে আর কে ডিভোর্স দেবে? ও আপনাদের তো বলাই হয়নি যে নিধি এদের সাথে কেন। আসলে নিধি হলো শিখার কাজিন, তাহলে বুঝতেই পারছেন। আরে নিধি, তুই রবিনের হবু কোনে, তাও জানোস না কে কাকে ডিভোর্স দেবে? দেখ শিখা, আমি কিছুই বুঝতে পারতেছি না, সব কিছু একটু খুলে বল। আমি বলতেছি শোনো, তারপর ওদের আমার সব প্ল্যানটা বলে দিলাম। দেখেন ভাইয়া, আমার বান্ধবীটা কিন্তু অনেক কষ্ট করেছে, আর ও যে রাগী আর অভিমানী, না জানে কি করে বসে ও। এমনিতেও নিজের পছন্দের জিনিসের ভাগ কাউকে দিতে চায় না, তাহলে আপনি হলেন ওর প্রিয় জিনিস, তাহলে আপনার ভাগ অন্য কে কিভাবে দিবে? ভাইয়া, শিকার ঠিকই বলেছে, এটা মনে হয় করা ঠিক হবে না। জান্নাত আপনার পাশে নিধি আপুকে মানতে পারবে না, ও নিজের ক্ষতি করে দিবে। হরে দোস্ত, তুই এটা করিস না। আমি না হয় এটা করলাম, কিন্তু আমি ভাবিকে কষ্ট দিতে আমি পারবো না। দেখ তোরা সবাই যদি আমার কথা মতো কাজ করিস আর আমার পাশে থাকিস, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর ওর একটু শাস্তি পাওয়া দরকার, কেন সহজে কিছু পেলে সেটার মূল্য অতটা মনে রাখে না। তারপর সবাই রাজি হয়ে গেল, আর রবিনও সবাইকে বিদায় নিয়ে বাসায় চলে আসে। খাবার টেবিলে জান্নাত সবাইকে খাবার দিচ্ছিল, তখনই রবিনের আপু বলে ওঠে, রাসেল, তুই কি উকিলের সাথে বিষয়টা নিয়ে কথা বলেছিস? রবিনের বাবার কথা শুনে এখানে সবাই অবাক না হলেও জান্নাত উকিলের নাম শুনে ঠিকই অবাক হচ্ছে, যেটা ওর চোখের পানি দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ বাবা, আমি কথা বলেছি, ঠিক সময় মতো সে কাজ করে দেবে। শুধু জান্নাত সাক্ষ্য দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। রবিনের বলা কথাটা শুনে দৌড়ে কান্না করতে করতে রুমের দিকে চলে যায়, যেটা শুনে রবিনের মা বলে, দিলি তো মেয়েটার মুডটাই নষ্ট করে। এবার তোর শান্তি হয়েছে তো জান্নাতের চোখের পানি দেখে? আরে মা, তোমরা শুধু চিন্তা করছো, কিছুই হবে না, দেখবে সময় হলে সব ঠিক হয়ে যাবে। ও তো আমার সাথে এমন করতে একটুও ভাবেনি, তাহলে আমি কেন ভাববো? তোর যা ইচ্ছে কর, তবে একটা কথা কান খুলে শুনে রাখ, আমার বৌমার যদি কিছু হয় তাহলে তোকে ছেড়ে কথা বলবো না। রবিনের আম্মু কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এইদিকে জান্নাত রুমে এসে ভাবতেছে, এতদিন পরিবারের সবাই আমার পক্ষে ছিল, তাই রবিনকে আপন করে পাওয়ার জন্য একটু বেশি সাহস পেতাম। ভাবতাম হয়তো রবিনও আমাকে ঠিক মেনে নিবে, কিন্তু এখন আমার সব আশা জলে গেল। পরিবারের সবাই এখন রবিনের কথা শুনবে। এখন আমার মরণ ছাড়া গতি নেই। উপরের কথাটা বলেই জান্নাত ওর চোখের পানি মুছে নেয়। আসলেই তো জান্নাত ঠিকই বলতেছে, এতদিন তার স্বামী
পাশে না থাকলেও পরিবারের সবাই তার পাশে ছিল, কিন্তু এখন সেই ভরসাটাও হারিয়ে ফেলল। কি হবে জান্নাতের সাথে? কিভাবে চলবে জান্নাতের জীবন? জান্নাত কি পারবে তার স্বামীর সংসার টিকিয়ে রাখতে, নাকি জান্নাত নিজেই তার স্বামীকে নিজের হাতে তুলে দেবে? দেখতে থাকি শেষ পর্যন্ত কি হয়। কথায় তো আছে, সতী নারীর সংসার কখনো ভাঙে না। রাতে আমি যখন রুমে আসি ঠিক তখনই জান্নাত আমাকে দেখে বলে ওঠে, তুমি একটু নিধি আপুকে ফোন দিবে প্লিজ, আমি একটু কথা বলি। সে কেন আমার স্বামীকে কেড়ে নিতে চায়? আরে বলে কি এই মেয়ে, আমি নাকি তার সাথে কথা বলে দিয়ে আমার বিপদ ডেকে আনবো? আমি কেন তাকে ফোন দেবো? তোর মতলব কি? আমার বিয়ে আটকাতে চাস? কিন্তু এটা তো হবে না, নিধির সাথে আমার বিয়ে কেউ আটকাতে পারবে না। কেন করছো এমন? আমাকে মেনে নিয়ে দেখো না, আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না। সব সময় ভালোবাসা দিয়ে এই বুকে আগলে রাখবো। তোর ভালোবাসার দরকার নেই আমার, আমি শুধু নিধির ভালোবাসা পেলেই হবে। তারপর জান্নাত আর কোনো কথা না বলে শুয়ে পড়ল। জান্নাতের দেখে এই রবিনে শুয়ে পড়ে। এইভাবেই দেখতে দেখতে পুরো 3 মাস পার হয়ে যায়। রবিন সব কিছু রেডি করেছে, কালকেই জান্নাতকে ডিভোর্স দিয়ে দেবে। তারপর আর কোনোই ঝামেলা থাকবে না। রবিন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু মাঝরাতে রবিন ঘুমের 13টা বেজে যায় কারো শব্দের কথায়। মনে হচ্ছে কেউ যেন কথা বলতেছে, তাই রবিন একটু কান পেতে শোনার চেষ্টা করে। এই কথা কে বলে শুনতে পারে? এটা জান্নাতের কণ্ঠ। আমি তো চিন্তায় পড়ে গেলাম, এত রাতে জান্নাত কার সাথে ফোনে কথা বলতেছে? অন্য কোনো পরপুরুষের সাথে তো না। এই ভাবনা যেন আমাকে গ্রাস করে নিল, কিন্তু একটু ভালো করেই শুনেই বুঝতে পারলাম জান্নাত কোনো পরপুরুষের সাথে না, এবং তার বান্ধবী শিখার সাথে কথা বলতেছে। তাদের কথাটা ছিল এরকম, শিখা, আমি মনে হয় আর বেশি দিন তোদের মাঝে থাকতে পারবো না। আমার যে বেঁচে থাকার সব আশা হারিয়ে যাচ্ছে। জান্নাত, তোর কি হয়েছে? তুই এমন করে বলছিস কেন? আমাকে একটু খুলে বল। আমি এতদিন মনে করেছি যে আমার ভালোবাসার ফুল রবিনের মনে ফোটাতে পারবো, কিন্তু আমি ভুল। সে যে নিধি নামের একটা মেয়েকে ভালোবাসে আর বিয়েও করবে তাকে। তুই এভাবে ভেঙে পড়িস না, দেখবি সব ঠিক হয়ে যাবে, শুধু সময় অপেক্ষা। না রে, এটা কখনো হবে না, কারণ আমি রবিনকে চিনি। ও আমাকে ডিভোর্স দিয়ে নিধিকে বিয়ে করবে। জানিস, আমার না খুব কষ্ট হয় যখন মনে হয় রবিন আমাকে সত্যিই ডিভোর্স দিবে। আমি ওকে খুব বেশি ভালোবাসি, যা পরিমাপ করে বুঝতে পারবো না। তুই একটু ওকে বোঝা না, তোদের কথা হয়তো শুনবে। না রে, আমি বলেছিলাম তোর জামাইকে যেন নিধিকে বিয়ে না করে, কিন্তু সে আমাদের কথা শুনতে নারাজ। কেননা তুই তো আর তার সাথে কম খারাপ ব্যবহার করিস নাই। আমি মানছি তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমি অনুতপ্ত। আমি ভুল করেছি, তাই হয়তো আমার জীবন থেকে আমার মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলতে যাচ্ছি। দেখ জান্নাত, এভাবে কাঁদলে কোনো সমাধান হবে না। তার চেয়ে বরং তুই ধৈর্য ধরে দেখ কি হয়। না রে, এমনটা হবে না। ও সত্যি আমাকে ডিভোর্স দিয়ে নিধিকে বিয়ে করবে। বান্ধবী, যদি কখনো দেখিস আমি আর তোদের মাঝে নাই, তাহলে আমাকে মাফ করে দিস। জান্নাত কথাটা বলেই ফোন রেখে দেয়। এদিকে রবিন জান্নাতের কথা শুনে ভাবতে থাকে, একটা মেয়ে এতটা ভালো কি করে বাসতে পারে, যার জন্য সে নিজেকেই সম্পূর্ণ পরিবর্তন করে ফেলেছে। এসব ভাবতে ভাবতেই আমি তো ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম, কিন্তু জান্নাতের চোখে যে ঘুম কিছুতেই ধরা দিচ্ছে না। ইস, ওকে ঘুমের মধ্যে কতটা সুন্দর লাগতেছে, মনে হয় একটা নিষ্পাপ শিশু ঘুমিয়ে আছে। জান্নাত কথাটা বলেই রবিনের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে রবিনের মাথায় হাল বোলাতে থাকে। সে কি করতেছে সেদিকে কোনো খেয়াল নেই। তার মাথায় হাত বুলাতে বুলাতেই ঘুমিয়ে পড়ে রবিনকে জড়িয়ে ধরে। সকালে জান্নাতের আগেই ঘুম ভেঙে যায় রবিনের। রবিন জান্নাতের এমন অবস্থা দেখে তো অবাক। কি ব্যাপার, জান্নাত কি সারা রাত আমাকে এইভাবে জড়িয়ে ধরে বসে বসে ঘুমিয়েছিল নাকি? রাগ উঠে গেল, কিন্তু আমি আমার রাগটাকে বাম পকেটে রেখে দিলাম, কেননা ওকে আর আমি কষ্ট দেবো না। একটা নির্দিষ্ট দিন রেখে ওকে আমি আপন করে নেব। না থাক, আমি এখন আর উঠবো না। ঘুমে থেকে আর ভান করে দেখি জান্নাত জাগ্রত হয় কি করে, যে ভাবা সেই কাজ। কিছু সময় পরে রবিন বুঝতে পারে জান্নাতের ঘুম মনে হয় ভেঙে গেছে। একটু করে নড়ে উঠল। রবিন দেখছে জান্নাত আসলে কি করে। আপনারাও দেখতে থাকেন, কোনো কথা বলে ওকে লজ্জায় ফেলে দেন না। হেই রে, কাম সারছে। আমি কি তাহলে সারা রাত এইভাবে
ওকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। যদিও জানতে পারে তাহলে আমার যে কি হবে তা ভাবতেও ভয় লাগছে। না বাবা, উঠে পড়ি, মহারাজের ঘুম কখন ভাঙে কে জানে। কথাটা বলেই জান্নাত রবিনের কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। কিন্তু কথা আছে না, অতিরিক্ত তাড়াতাড়ি করতে যাওয়ায় কোনো কাজই সঠিকভাবে হয় না। জান্নাতের বেলাও সেইটাই বিপরীত হলো। জান্নাত যখনই উঠতে যাবে আর ঠিক তখনই রবিনের ঘড়ির সাথে জান্নাতের চুল আটকে যায়, আর জান্নাত ঠাস করে রবিনের উপরে পড়ে যায়। পড়ে গেছে তো গেছেই, পরে গিয়ে সোজা রবিনের ঠোঁটের সাথে ওর ঠোঁট মিশে যায়। রবিন তো পুরাই অবাক। কি হলো এটা? আমার খুব ভালোও লাগছিল, আজ প্রথম জানাতে ঠোঁটের স্পর্শ পেলাম। কিন্তু এই আনন্দময় মুহূর্ত আমার কপালে বেশি সময় থাকলো না। কেননা জানা তাড়াতাড়ি করে চুল ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেল, যেন আমি বুঝতেই না পারি। এদিকে জানা চলে গেলে আমি মিষ্টি মিষ্টি করে হাসতে থাকি। কি সুন্দর মুহূর্তটা নাই ছিল কিছুক্ষণ আগে। এসব কিছু বিছানায় উঠে বসে বসে ভাবতেছি, ঠিক তখনই জানাত রুমে আসলো আর আমার চোখের দিকে তাকাচ্ছে না। ঘটনা কি সে তো জানে আমি কিছুই দেখি নাই, তাহলে এমন করা মানে কি? রবিন এসব আর না ভেবে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে জান্নাত আজকে একটা নীল তাঁতের শাড়ি পরেছে। বাঙালি বধূ সাজে তাকে অসম্ভব সুন্দর লাগছে। রবিনের মন চাইছে এখন এই পেছন থেকে জড়িয়ে ধরে জান্নাতের এই লম্বা কেশের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে। কিন্তু রবিনের এইসব ভাবনায় ছেদ ঘটল জান্নাতের হাতে তুলেতে। এই যে মিস্টার, এমন করে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? কই কিছু না তো। আমি আবার কি দেখবো? আমতা আমতা করে বললাম। পাল্টা শব্দ না শুনে নিচে চলে আসলাম। আমার বুঝি শরম করে না? আড়াল থেকে ঠিকই দেখবে আর সামনে সামনে বলবে আমি নাকি তার বউ না। কিছুই বুঝতে পারি না এর মতি গতি, কখন কি করে। সকালে সেই ঘটনা মনে করে একা একাই কিছু সময় হাসলো জান্নাত, আর নিজে নিজেই বসে বসে ভাবে, ইস, এমন করেই যদি ওর বুকে সারা জীবন থাকতে পারতাম তাহলে এ জীবনে আর সুখের কমতি হতো না। কিন্তু ডিভোর্সের কথা মনে পড়তেই জান্নাতের মনটা ভেঙে যায়। তাই ওইখানে দাঁড়িয়ে না থেকে নিচে চলে আসে, আর এভাবে কষ্টের মাঝে দিয়ে দিন কেটে যায়। একদিন সকালে সোফায় বসে, আব্বু, দুদিন পর তো 3 মাস শেষ, তাই আমি একটা পার্টির ব্যবস্থা করব ভেবেছি। আর সবাই জানবে আমি জান্নাতকে আবার নতুন করে আপন করে নেব। আর জান্নাত যেন ভুল করেও জানতে না পারে, ও যেন বুঝতে পারে ওই দিন আমার সাথে আর নিধির আংটি বদল হবে। আচ্ছা, তুই সব ব্যবস্থা কর, আমি সবাইকে দাওয়াত করতেছি, আর উকিলের থেকে পেপারটা নিয়ে আসিস। আমার কিন্তু খুব ভয় লাগতেছে, যদি মেয়েটা না বুঝে কিছু করে ফেলে তাহলে কি হবে? আরে মা, কিছুই হবে না, আমি সবকিছু ঠিক করে দেবো। তোমরা শুধু সময়ের অপেক্ষায় থাকো। আর আমি পেপারটা এনে রুমে রেখেছি। এভাবেই দেখতে দেখতে সব কয়টাই দিন চলে যায়। আজকে অনুষ্ঠান, তাই সবাই এসেছে। আর বলে রাখা ভালো, নিধিও আজকে বধূ বেশে এসেছে, কারণ ও আংটি বদল এখানেই হবে। যেন জান্নাত বুঝতে পারে রবিনের সাথে নিধির আংটি বদল হচ্ছে। নিচে সবাই অনেক আনন্দ উল্লাস তো ঠিকই করতেছে। চলেন একটু জান্নাতের কাছ থেকে ঘুরে আসি, সে কি করে। জান্নাত রুমে বসে ভাবতেছিল, একটু পরেই তার জীবন থেকে তার ভালোবাসার মানুষটা হারিয়ে যাবে আর ফিরে আসবে না তার জীবনে। এইসব ভাবতে ভাবতেই তার চোখ যায় রবিনের প্যাকেটের উপরের দিকে থাকা একটা কাগজের দিকে। জান্নাত তাড়াতাড়ি কৌতূহলবশত কাগজটা হাতে নিয়ে উপরে দেখে বড় বড় করে লেখা ডিভোর্স। ঠিক পুরোটা না দেখি কাগজটা আগের জায়গায় রেখে দেয় আর ঠাস করে বিছানায় বসে ভাবতে থাকে। আমি আর এই জীবন রেখে কি করব? একটু পরে তো রবিন অন্য কারোর হয়ে যাবে আমাকে ডিভোর্স দিয়ে। আমি এই কাগজে কিছুতেই সই করতে পারবো না। তার চেয়ে বরং আমার রবিনের বধূ হয়েই মরে যাওয়া অনেক ভালো। এইগুলো ভাবতে ভাবতেই জান্নাত একটা চিঠি লেখে রবিনের জন্য, আর চিঠিটা হাতে নিয়ে একটা ধারালো ছুরি দিয়ে বাম হাতে শিরা কেটে ফেলে। ফেলকি দিয়ে রক্ত বেরোচ্ছে। ধীরে ধীরে জান্নাতের শরীরটা নিস্তেজ হয়ে ফ্লোরে পড়ে চেয়ার থেকে। খুব কষ্ট হচ্ছিল জান্নাতের এটা ভেবে যে মরণকালেও নিজের প্রিয় মানুষের দেখা সে পেল না। দু চোখ অন্ধকারে ঠেকে যায়। জান্নাত আর কিছু অনুভব করতে পারছিল না। হয়তো জান্নাতের জীবন এখানেই থেমে যায়, নাকি আবার হাসি খুশির এই সংসারে ফিরে আসবে। এদিকে এই রবিন, এখন যা, জান্নাতকে নিয়ে আয়, সবাই আর কত অপেক্ষা করবে?
বলে রাখা ভালো, আব্বু জান্নাতের পরিবার সবাইকেই মানিয়েছে। আচ্ছা আমি যাই এখনই, জান্নাতকে আমার কোলে করে নিয়ে আসি। কথাটা বলেই রবিন এক দৌড়ে চলে আসে আর রুমে এসেই দেখতে পায় জান্নাত মাটিতে পড়ে আছে। এ রক্তে পুরো ফ্লোর যেন ভেসে যাচ্ছে। রবিন খেয়াল করে যে জান্নাতের হাতে চিঠির মতো একটা কিছু, তাই নিয়ে পড়া শুরু করে। চিঠিটা লেখা ছিল, প্রিয় স্বামী, আমি এই পথটা বেছে নিলাম কারণ আমি যে ডিভোর্স পেপারে সই করতে পারতাম না, আর তুমিও নিধিকে বিয়েও করতে পারতে না, তাই আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে গেলাম। এখন আর নিধিকে বিয়ে করতে তোমার কোনো সমস্যা হবে না। ভালো থেকো তাকে নিয়ে, আর আমাকে একটু শেষবারের মতো জড়িয়ে ধরবে প্লিজ। চিঠিতে আর কিছু লেখা নেই, হয়তো আর কিছু লিখতে পারেনি। চিঠিটা রেখেই জান্নাত বলে একটা জোরে চিৎকার দেয় রবিন, আর সকলেই চলে আসে রুমে। আর এসে যেই ঘটনা দেখে সকলেই আশ্চর্য হয়ে এটা কি হলো, সবাই কান্নায় যেন একেবারে ভেঙে পড়ে। জান্নাতকে জড়িয়ে ধরে কান্না করতেছে রবিন। ঠিক তখনই লক্ষ্য করতে পারে যে জান্নাতের এখনো জ্ঞান আছে, তাই আর এক মুহূর্ত দেরি না করে জান্নাতকে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার, ডাক্তার, আমার কলিজাকে বাঁচান তাড়াতাড়ি। আমার চিৎকার শুনে ডাক্তার চলে আসে আর এসে দ্রুত জান্নাতকে ওটিতে নিয়ে যায়। আল্লাহ, তুমি এটা করতে পারো না, আমার জীবন নিয়ে আমার কলিজার জীবন ফিরিয়ে দাও। সবাই তো অনেক কান্নাকাটি করতেছে। রবিনের আম্মু তো অজ্ঞান হয়ে গেছিল 2বার। তাকে একটা বেডে রাখা হয়েছে। পাক্কা 1 ঘন্টা পরে ডাক্তার সাহেব অপারেশন রুম থেকে বের হয়। ডাক্তার সাহেব, আমার কলিজার কি অবস্থা এখন? ও কেমন আছে? একদমই কথাগুলো বললাম। দেখুন মিস্টার রবিন, কি করে যে কথাটা বলি, তবুও বলতেই হবে। ডাক্তার যে আমি, রোগীর শরীর থেকে অতিরিক্ত ব্লাড বেরিয়ে গেছে, আর এখানে আনতে অনেক দেরি করে ফেলেছেন। রোগীকে বাঁচানো সম্ভব হবে না, তবে শেষ চেষ্টা করে দেখি কি হয়। কি হতে চলেছে জান্নাতের সাথে? সে কি আবার রবিনের জীবনে ফিরে আসবে, নাকি তার ভালোবাসা একতরফায় রয়ে যাবে? জানতে হলে সঙ্গেই থাকুন। ডাক্তারের কথাটা শুনে সবার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তখন কান্না জড়িত কণ্ঠে রবিন বলে, আচ্ছা ডাক্তার, জান্নাতকে বাঁচান। যা যা করার আগে আপনি তার শীঘ্রই ব্যবস্থা করেন। যদি রোগীর কিছু হয় আমি আপনাদের কাউকে ছাড়বো না। আমি ডাক্তারের গলার চেপে ধরা বললাম, তখন সবাই আমাকে টেনে তার থেকে ছাড়িয়ে দেয়। দেখো বাবা, এত পাগলামি করিও না। এদের বলে কি করবে, সব তো আল্লাহর হাতে। আমরা বরং জান্নাতের জন্য আল্লাহকে ডাকি, তিনি জান্নাতকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন। হ্যাঁ মিস্টার রবিন, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আমাদের যা করার সর্বোচ্চটাই করব। আপনারা আল্লাহকে ডাকেন, কারণ আমরাও ছিলাম মাত্র। উপরে কথাটা বলে অপারেশন রুমে চলে গেল ডাক্তার। আর এইদিকে রবিনের বাবা বলে, বাবা, তুই একটু শান্ত হ। কান্না করলে কি আর হবে বল? আমাদের জন্যই আজ মেয়েটার এই অবস্থা। আমি যদি এমনটা না করতাম তাহলে জান্নাতের কিছুই হতো না। আজ ওকে সারপ্রাইজ দিতে গিয়ে আমরা সকলেই সারপ্রাইজ হয়ে গেলাম। কান্না করেই বললাম কথাগুলো। তখনই পাশ থেকে নিধি বলে ওঠে, সব দোষ আমার। আমি যদি আজকে এখানে আংটি বদল করতে রাজি না হতাম, তাহলে আজ এই দিন দেখতে হতো না। এই তোমরা নিজেদেরকে এইভাবে দোষারোপ করো না। এটা যে আমাদের সাথে ঘটাচ্ছিল কারণ আল্লাহ আমাদের পরীক্ষা করতেছে। সকলের কথার মাঝে ডাক্তার আবারও সে সবাইকে উদ্দেশ্য করে বলে, দেখুন, রোগীর এখনই 3 ব্যাগ ও নেগেটিভ রক্তের প্রয়োজন। আমরা 1 ব্যাগ দিয়েছি, আপনারা তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করেন। আমরা এখন এই রক্ত কোথায় পাবো? আমাদের তো কারোর এই গ্রুপের রক্ত নেই। তখনই পেছন থেকে কেউ একজন বলে উঠলো। আমি পেছনে তাকাতে অবাক, কেননা এরা এখানে কি করে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, এরা আমার বন্ধু হালিম, জাহাঙ্গীর, শহীদুল, তুষার, মাহাজুরুল, মেজাজ, জিন, আরো অনেকেই। আমরা থাকতে এত টেনশনের কোনো কারণ নেই। বন্ধুর বিপদে আমরা আসবো না, এটা কি হতে পারে নাকি? আমরা খবর পেয়ে চলে এসেছি, আমরাই রক্ত দেব যত লাগে। তারপর সবাই অনেক খুশি হলো এটা ভেবে যে রক্ত পাওয়া গেছে। আচ্ছা, তাহলে তো ভালোই হলো, আর খুঁজতে হলো না। তারপর ডাক্তার তাদের থেকে প্রয়োজন মতো রক্ত নিল, আর অপারেশনও চলতে থাকলো। আমি গিয়ে নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বলতে লাগলাম, হে আল্লাহ, তুমি তো সব পারো, তোমার ভান্ডারে কোনো কিছুর অভাব নেই। তুমি আমার জান্নাতের জ্ঞান ফিরিয়ে দাও, দরকার হলে আমার জীবন নিয়ে নাও, আমি যে ওকে ছাড়া বাঁচতে পারবো না। এইদিকে দেখতে দেখতে ভালোভাবে অপারেশনটা হয়ে গেল। সবাই অপারেশন রুমের সামনে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহ নিয়ে যে কখন ডাক্তার বের হবে। সবার অপেক্ষার প্রহর শেষ করে ডাক্তার বের হলো।
ডাক্তার ডাক্তার, আমার জান্নাতের কি অবস্থা? দেখুন মিস্টার রবিন, আমরা আমাদের সবটা দিয়েই চেষ্টা করেছি তাকে বাঁচানোর জন্য। তাহলে কি আমার জান্নাত আর নেই? উপরের কথাটা বলে জ্ঞান হারিয়ে ফেলল রবিনের শাশুড়ি। তাকে নিয়ে একটা বেডে শুয়ে রাখে। আরে আমার পুরো কথাটা না শুনেই অজ্ঞান হয়ে গেল। আসলে আমরা জান্নাতকে বাঁচাতে পেরেছি, এরকম মিরাক্কেল ঘটনা কখনো দেখিনি। সবাই একসঙ্গে বলে উঠলাম, তাহলে জান্নাতের কিছুই হয়নি? না, জান্নাত এখন সম্পূর্ণ সুস্থ। কিছু সময় পরে জ্ঞান ফিরে আসবে আর বেডে দেওয়া হবে। যদি রক্তের ব্যবস্থা সঠিক সময়ে না হতো তাহলে রোগীকে বাঁচানো যেত না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার। আপনারা এই একটা ভুল করেন কেন? ধন্যবাদ আমাকে না দিয়ে আল্লাহকে দিন, কারণ আমি তো চেষ্টা করেছি আর সব তো তিনিই করেছেন। ডাক্তার, আমি আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া জানাই আমার কলিজার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। তারপর সবাই বসে অপেক্ষা করতেছি কখন জ্ঞান ফিরবে। এভাবেই বসে বসে চোখের জল ফেলতে ফেলতে চলে গেল 2 ঘন্টা। অবশেষে ডাক্তার এসে বলে গেলেন যে জান্নাতের জ্ঞান ফিরেছে, যেই কোনো একজন দেখা করতে পারবে। তাই সবাই মিলে ঠিক করলো রবিন আগে যাবে জান্নাতের কাছে, আর সবাই পরে যাবে। রবিন, তুই তাড়াতাড়ি যা তো ভাই, তারপর আমরা যাব। যাচ্ছি তো আপু। তারপর ধীরে ধীরে রবিন রুমের দিকে যেতে লাগে। যতই আগে যাচ্ছে ততই নার্ভাস ফিল করতেছে রবিন, কেননা নিজেকে অপরাধী অপরাধী মনে হচ্ছে রবিনের। অবশেষে রুমে প্রবেশ করে দেখতে পায় জান্নাত অপর দিকে মুখ করে শুয়ে আছে। কি ব্যাপার, ওইদিকে মুখ ঘুরিয়ে রেখেছো কেন? আমার সাথে কথা বলবে না? একটু অভিমানী কণ্ঠেই বললাম। দেখলাম জান্নাত আমার কথা শুনে আমার দিকে তাকালো। কি ব্যাপার, ঘরে নতুন বউ রেখে এখানে আইছেন? আপনার বউ রাগ করবে না? আর কেন এসেছেন? অনেকটা অভিমান ভরা কণ্ঠে বলল। কথাটা শুনে একটু না অনেকটাই অবাক হলাম, আর কষ্টও হলো। তবুও কিছু মনে করলাম না, কেননা তার পাওয়া কষ্টের কাছে আমার এইটুকু কষ্ট কিছুই না। তুমি এইভাবে বললা, আমি সত্যিই তোমার কাছে অনেক অনেক সরি। আমি তোমাকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। এটা শুনে জান্নাত অনেকটাই অবাক হয়। সারপ্রাইজ দিতে গিয়ে সারপ্রাইজ পেয়েছেন মানেটা কি? আসলে আমি নিধিকে ভালোবাসি নাই, ভালো তো তোমাকেই বেসেছি সে আগে থেকেই। আর আজকে আমার সাথে নিধির আংটি বদল না, বরং তার হবু বরের সাথে ছিল। সবটা খুলে বললাম, আর তোমার এই কাজ করার জন্য বেচারি আংটি বদলটাও করতে পারলো না। সেটা না হয় বুঝলাম, কিন্তু ডিভোর্সের কাগজ তো আমার জন্য এনেছিলাম, আমি দেখেছি নিজের চোখে। আসলে তুমি ওই কাগজটাই খুলে দেখোনি, যদি দেখতে তাহলে আজ এমন করতে না। ওই কাগজে লেখা ছিল তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যেতে পারবে না, একমাত্র মরণ ছাড়া। এই কথাটা শুনে জান্নাত রবিনকে তার কাছে টেনে নিয়ে তার ঠোঁট এক করে দিল। ঠিক তখনই একটু শরম তো করো। দাদু বলে উঠলো, তাই জান্নাত আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেয়। দাদু ভাই কেমন আছিস, আর কেন এমনটা করলি? তোমাদের কারোর সাথেই কথা নেই, সবাই এক হয়ে আমাকে কষ্ট দিচ্ছ, তোমরা খুব পচা। তারপর সবাই এক এক করে জান্নাতের রাগ ভাঙানোর চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ল। অবশেষে রাগ অভিমান পানি হয়ে গেল জান্নাতের। এভাবে চলে গেল কয়েকটা দিন। এখন জান্নাত পুরাই সুস্থ। আজকে জান্নাতকে নিয়ে বাসায় এসেছে রবিন। আর বাসায় আসার পরে সবাই ডিসিশন নিল যে আজকে ওদের নতুন করে বাসর হবে। তাই সবাই সুন্দর করে বাসর ঘর সাজিয়ে দিল। বউ ঘরে একা রেখে রবিন ছাদে দাঁড়িয়ে আছে দেখে ওর বন্ধু বলে, বন্ধু, এইভাবে ছাদে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি রুমে যাও। ভাবি একা একা বসে আছে। বাসর ঘরে বিড়ালটাও মারতে হবে যে। উপরে কথাটা বলি সবাই হাসাহাসি করে রবিনকে রুমে পাঠিয়ে দিল। রবিন রুমে এসে দরজা লাগিয়ে সামনে যেতেই জান্নাত দৌড়ে ওর কাছে আসে। আমি তো ভয়ে শেষ। কি ব্যাপার, জান্নাত আমার দৌড়ে আসলো কেন? আরে আমি কি সব ভাবতেছি। জান্নাত আমাকে সালাম করলো, তাই আমি জান্নাতকে পা থেকে তুলে বললাম, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এই তুই কি বলি, আমি তোর কি লাগি? আরে না, আমি মজা করে বলেছি। তোমার জায়গা আমার পায়ে না, আমার বুকে। প্রথম ভুল করেছো বলে মাফ করে দিলাম। এবার চলো আমরা নামাজ পড়ে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। তারপর দুজন একসাথে অজু করে এসে নামাজ পড়ে নেয়। তারপরে দুজনে বিছানায় বসে রবিন জান্নাতকে বলে, আচ্ছা জান্নাত, আজকে তুমি আমার কাছে কি চাও? যা চাইবা আজকে আমি তোমাকে তাই দেবো, বলো। আমি চাই তুমি সারা জীবন আমাকে এইভাবে আগলে রাখো, তোমার ভালোবাসা দিয়ে।
আর 5 ওয়াক্ত নামাজ, এবং আমাকেও নামাজ পড়ার জন্য উৎসাহিত করো। আমিও যে তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমাকে কষ্ট দিয়েছি শুধু তোমাকে সত্যের পথে ফিরিয়ে আনতে। তুমি যদি সেদিন আলমারি থেকে কাগজটা দেখতে, তাহলে আমি আজ তোমাকে আমার আদর্শ বউ হিসেবে তৈরি করে নিতে পারতাম না। কি ছিল সেই কাগজে? সেই কাগজে দাদু বলেছিল তারা কেউ তোমার সাথে কথা বলবে না, তারা তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনতে আমার যা করা লাগে তার সাথেই তারা থাকবে। কি, তার মানে সবাই এক ছিল, শুধু আমি ছাড়া? মহারানী, আপনি ছাড়া সবাই সবকিছু জানতো, এমনকি আপনার বান্ধবীরাও সবটাই জানতো আগে থেকেই। আমি তোমাকে বলতে মানা করেছি। এই সব কিছু করতে আমি যদি মরে যে। আর কিছু না বলার আগেই 4 ঠোঁট এক করে দিলাম। এইসব কথা আর কখনো বলবে না। রাগী কণ্ঠে বললাম কথাটা। আর কখনো বলবো না। আমি যে শুধু তোমার। এই যে শুনছো, আমার না একটা মেয়ে আর একটা ছেলে বেবি চাই। এটা কি কোনো দোকানের জিনিস নাকি যে তুমি চাইলে আর আমি তোমাকে কিনে এনে দিলাম? আর একটা সাথে 2টা কেন? বারে, আমাদের আগে বাসরাত এমনি পার হয়ে গেছে, আর এটা অনেক কষ্টের পর দ্বিতীয় বাসরাত, তাই আমার 2টা বেবি চাই। আচ্ছা চলো, 2টা বেবি নিয়ে আমরা বরং একটা বাংলাদেশ ক্রিকেট টিম বানিয়ে ফেলি। এমনিতেই এরা বিশ্বকাপ জয় করতে পারে নাই, আমরা আমাদের টিম দিয়ে জয়ী করতে পারবো। ও, বুঝতে পেরেছি। আজকে এর জন্য আমাকে অনেকটাই পরিশ্রম করাবে, তাই না? জানো সোনা। সোনা, তুমি তো একটুতেই বুঝে গেছো। তারপর শুরু হয়ে গেল 3য় বিশ্বযুদ্ধ। আপনারা যে কি একটুও বোঝে না। আমি এসব খুলে বলতে পারবো না, আমার যদি শরম করে না। আপনারা ওদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওদের মনের আশা পূরণ করে। চলতে থাকুক ওদের সুখের সংসার।